ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাসটা একটু ভিন্ন আঙ্গিকের, ভিন্ন মাত্রার। আমি আজকে ক্লাসটা অ্যাবসলিউটলি হচ্ছে যারা সামনের ফাইনাল প্রো পরীক্ষার্থী তাদের জন্য বিশেষ করে আমাকে বলা হয়েছিল যে ফাইনাল প্রপের জাস্ট একটা মেডিসিন তো একটা বিশাল ভাস্ট সাবজেক্ট। তো এটার কিভাবে একটা প্রস্তুতির একটা জাস্ট কীভাবে নেওয়া যেতে পারে অথবা কী কী ধরনের থাকে, স্যারেরা কি জিজ্ঞাসা করেন, এই একটা জাস্ট ধারণা আসলে। এটা তো আর পুরোপুরি তো ওইভাবে 100% তো কখনো বলা যাবে না, বা এটা কোনো সাজেশনও না, এটা জাস্ট একটা আউটলাইন অফ ইউর ফাইনাল প্রপ এক্সামিনেশন ইন রিগার্ডিং মেডিসিন সাবজেক্ট। তো আমি প্রথমে একটু গোড়া থেকে শুরু করি যে আসলে পরীক্ষা মানে তো একটা ভীতি, এটা অবশ্যই যে কোনো পরীক্ষায়। আজকে যারা স্টুডেন্ট ফাইনাল প্রপে আসো, তোমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল তখন একটা জিনিস চিন্তা করে দেখো, খেয়াল করে দেখো যে ওই সময় প্রথম যেদিন আইটেম পরীক্ষা শুরু হয়, সেটা অ্যানাটমি হোক অথবা অন্য সাবজেক্টেরই হোক, তাহলে প্রথম আইটেমের সময় কেমন লাগছিল, অনুভূতিটা কেমন ছিল? নিশ্চয়ই খুব একটা ভয়ঙ্কর অনুভূতি। এবং আমি জানি যে অনেক স্টুডেন্টই এটার মধ্যে বেশ ভীতি থাকে যে আইটেম পরীক্ষা, বাসার সঙ্গে হয়তো একদিন কথা বলাই বন্ধ করে দিয়েছে যে না, আমার কালকে আইটেম পরীক্ষা আছে, আজকে কোনো কথা বলার সময় নাই। এরকম অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে আসলে। তো পরীক্ষা, সেই আইটেম পরীক্ষা দেখো, সেই ফার্স্ট ইয়ারে একটা আইটেম পরীক্ষা, আজকে কিন্তু ফাইনাল প্রপ দেওয়ার দ্বার প্রান্তে তোমরা আর কি। সুতরাং তখন ওই আইটেমটাকেই কিন্তু অনেক বড় মনে হয়েছিল, অনেক গুরুত্ব মনে হয়েছিল, মানে বিশাল একটা পাহাড় সম মনে হচ্ছিল। কিন্তু এখন তোমরা একদম মেডিসিন, সার্জারি, গাইনির মতো বড় বড় সাবজেক্টগুলোর পরীক্ষা দেওয়ার জন্য সামনে প্রস্তুত হচ্ছ, এবং আশা করি তোমাদের প্রস্তুতি সমভাবে চলতেছে। তো আমি যেহেতু মেডিসিনের শিক্ষক, আমি এই জন্য মেডিসিনটা নিয়েই কথা বলবো। তোমরা জানো যে তিনটেই বড় বড় সাবজেক্ট, টোটাল পরীক্ষা হয় 1500-এর মধ্যে। তার মধ্যে মেডিসিন হচ্ছে 500 মার্কস। তো এটা কীভাবে ডিস্ট্রিবিউশন হয় আমি সেখান থেকেই শুরু করতেছি। যে প্রথমে তো একটা রিটার্ন পরীক্ষা তো দিবাই। রিটার্ন পরীক্ষায় মেডিসিন পেপার 1, পেপার 2 থাকে। তো দুইটাতে রিটার্নে হচ্ছে 100, 200 মার্ক। তো পেপার 1-এ তো গ্রুপ তো দুইটা থাকে, এ বি থাকে, এবং সেখানে অ্যাবসলিউটলি মেডিসিনের কোশ্চেনই থাকে। এবং আমরা জানি যে এই কোশ্চেনগুলো সাধারণত শর্ট এসে কোশ্চেন হয়, এসে কিউ টাইপের কোশ্চেন, এবং মোস্টলি হলো সিনারিও বেসড হয়। দু একটা শর্ট নোট থাকলেও থাকতে পারে, তবে মোস্টলি হচ্ছে সিনারিও বেসড। এবং 8টা কোশ্চেন থাকে প্রতি গ্রুপে। ওখান থেকে বলা হয় যে এনি 7 কোশ্চেন শুড বি অ্যান্সার্ড। তাহলে 7টা মানে 5-7 35 নাম্বার। তো দুইটা গ্রুপে হচ্ছে 35-35 70 নাম্বার, তাই তো? এটা হচ্ছে এসএকিউ। আর এমসিকিউ ক্ষেত্রে হচ্ছে 20 নাম্বার। এই এমসিকিউর মধ্যে আবার একটা হলো সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকে, আর একটা ওই ট্রু ফলসের থাকে 10-10-20। তাহলে 20 নাম্বার থাকে। তাহলে 70 আর 20 90 গেল। আর 10 মার্ক হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট থেকে দেওয়া হয়। তাহলে এই টোটাল হচ্ছে 100। এটা হচ্ছে পেপার 1। পেপার 2 তাই। পেপার 2-তে ওই পেডিয়াট্রিক্স এবং স্কিন সাইকেট্রি থাকে, আর একটা গ্রুপে থাকে মেডিসিনের কিছু অংশ থাকে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিক্সের থাকে আর কি। তো এখানেও ওইভাবে 100। তাহলে টোটাল রিটার্নটা তো এইটুকুই। আমাদের মূল প্রসঙ্গ হচ্ছে যে যেহেতু সবচেয়ে ভীতিকর অবস্থা হলো যে মানে ভাইবা, মানে দ্যাট মিনস ক্লিনিক্যাল, মানে পরীক্ষা আর কি, ক্লিনিক্যাল যে এক্সামটা হয় আর কি। তো তোমরা এটা দেওয়ার পরে তো একটা অস্পি দেবা আর কি। রিটার্ন পরীক্ষা দেওয়ার আগে বা ভাইবা শুরুর আগে একটা অস্পি হয়, সবার মিলে অস্পি হয়, এটা সবাই জানো। তো অস্পিতে হলো 50 মার্ক। 50 মার্ক হলো যে টোটাল অস্পিতে, তার মানে স্টেশন থাকে হলো 10টা। তো 10টা স্টেশনে এখানে ভাগ করা থাকে। এক্স রে থাকে, ইসিজি থাকে, ডাটা ইন্টারপ্রিটেশন থাকে, ফটোগ্রাফ থাকতে পারে। থাকে মানে থাকেই আসলে ফটোগ্রাফ। ফটোগ্রাফ এটা মেডিসিন থেকেও থাকতে পারে, আবার পেডিয়াট্রিক্স থেকেও থাকতে পারে, আবার হলো স্কিনের থেকে অনেক সময় বেশি থাকে আর কি। যেমন একটা টিনিয়া, মানে টিনিয়ার একটা ইয়ে থাকতে পারে, সোরিয়াসিসের ইয়ে থাকতে পারে, ল্যাপ্রোসিস পেশেন্টের ছবি থাকতে পারে, বা কোনো ড্রাগ রিয়াকশনের ছবি থাকতে পারে,
এটা আসলে আমার মনে হয় যে তোমরা অনেকেই এটা সম্বন্ধে অনেকটা ওরিয়েন্টেড আছো আর কি। তাহলে এই সমস্ত আহ, যে অস্পিস যে স্টেশনগুলো এক্স রেতেও কিন্তু অনেক কিছু থাকে, যেমন পোলার লিউশন থাকতে পারে, ম্যাস লিশন থাকতে পারে, অথবা একটা মানে কনসলিডেশন থাকতে পারে। থাকতে পারে, আসলে এমন না যে একটা 100% যে সব কিছু বলছি সেটাই যে থাকবে তা না, এটা একটা ধারণা আর কি, যে আমরা মোটামুটি কমনলি এটা এই ধরনের ইয়েগুলো চুজ করে থাকি আর কি। ইসিজিতে এফিব্রিলেশন থাকতে পারে, মায়োকার্ডিয়াল ইনফাকশন থাকতে পারে, অথবা অন্য যে কোনো কিছুই থাকতে পারে, কিন্তু কমনলি এই জিনিসটা প্রায় সময় রাখা হয়। ফটোগ্রাফ তো হতেই পারে যে কোনো কিছু, হয়তো একটা ফেসিয়াল পলসি আছে, বেলস পলসি, সেটা দিয়ে দেওয়া যেতে পারে। মানে এটা হচ্ছে ডিপেন্ড করে যিনি এক্সামিনার কোশ্চেন সেট করেন, মডারেট করেন, তার উপর নির্ভর করে। এটা তোমরা প্রিভিয়াস হয়তো 3-4টা পরীক্ষা কিভাবে হচ্ছে বা হয়ে গেছে সেখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারো আর কি। তাহলে অস্পি শেষ করেই কিন্তু আমাদেরকে ফাইনালি আসতে হবে ক্লিনিক্যাল পরীক্ষাতে আসলে, এবং যেটা হলো তোমাদের কাছে সবচেয়ে চিন্তার কারণ। তা আমি মনে করি যে কোনো চিন্তার কারণ নাই। তোমরা যারা রেগুলার স্টুডেন্ট, রেগুলার কোনো না কোনোভাবে ক্লাসের সঙ্গে জড়িত আছো বা পড়েছো ক্লাসগুলো, তাদের জন্য ভয় পাওয়ার কোনো ধরনেরই কারণ নাই। কারণ তুমি যদি চিন্তা করো যে মেডিসিন তো বিশাল সাবজেক্ট, হ্যাঁ বিশালতা চিন্তা করলে তো অবশ্যই বিশাল, কিন্তু এটা আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা, কিন্তু এটাও আমরা খেয়াল করি, মাথায় রাখি যে তুমি তো অ্যাজ এ হোল এমবিবিএস পরীক্ষা দিচ্ছ, কোনো মেডিসিন স্পেশালিস্ট হিসেবে তো পরীক্ষা দিচ্ছ না। সুতরাং সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু এক্সামিনারদের সেইভাবে কোশ্চেন করা বা কোশ্চেন ধরা বা তোমার কোশ্চেনের অ্যান্সারকে রিসিভ করা, সে ধরনের মেন্টালিটি থেকেই কিন্তু শিক্ষকরা ক্লাস বা পরীক্ষাগুলো নিয়ে থাকেন। তা আমি মনে করি যে এখানে আমি যতটুকু জানি প্রত্যেক শিক্ষকেরই একটা পজিটিভ অ্যাটিটিউড থাকে। কোনো স্টুডেন্ট পাস করে গেলে তো কোনো শিক্ষকের তো কোনো ক্ষতি নাই। তো এই জন্যে আমার মনে হয় যে তোমাদের এত ভীতির কোনো কারণ নাই। কারণ ভয় পেলে যেটা হয় যে মানুষের অনেক জানা জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যেতে বসি বা স্বাভাবিক আচরণ করতে পারি না। তো এইটা যত কম করা যাবে ভয়, আমার মনে হয় যারা রেগুলার স্টুডেন্ট তাদের এটা অটোমেটিকলি ভিতর থেকে বের হয়ে আসবেই। সুতরাং এটা এমন না যে তুমি কিছুই পারবা না। তো আমি যেখানে মানে আমার শেষ হচ্ছিল কথাটা বলতে মানে পারিনি, সেটা হলো যে এই যে ভাইবার যে প্রিপারেশনটা নিয়ে, যে আমরা যে পরীক্ষার হলে যেটা করি যে রিটার্ন পরে তো আমি বললাম অস্পিরও শেষ করে দিলাম কথাটা। এখন নতুন করে হচ্ছে যে ক্লিনিক্যাল যে পরীক্ষাটা হবে পরীক্ষার দিনে সকালবেলা, যে প্রথমে তো আমরা গ্রুপ ওয়াইজ তো সবাই আসে, হয়তো কোনো 15 জন বা 16 জন বা 17 জন করে থাকবে, যেভাবেই থাকুক না কেন। তো আমরা ওই প্রথমে হয়তো একটা লটারি হয় আর কি। লটারি হয় বলতে যে কেস দেওয়া থাকে, হয়তো ক্যান্ডিডেট যদি 15 জন থাকে তো 15টা কেস দেওয়া থাকে, লং কেস। এই লং কেসে 15টা খাতা বেড নাম্বার সহ দেওয়া থাকে। তো হয়তো একজন করে রোল নাম্বার অনুসারে স্টুডেন্ট আসবে, একটা করে খাতা ওখানে উঠাবে, এবং যে নাম্বার বেডে তার পেশেন্ট আছে সেই নাম্বার বেডে তাকে রেসপেক্টিভ বেডে তাকে যেতে হবে। তো এইভাবে লং কেসগুলো ডিস্ট্রিবিউশন হওয়ার পরে আসলে বেসিক্যালি এখানে মেডিসিনের বোর্ড, মানে টোটাল যদি আমি বোর্ডের কথা চিন্তা করি, আর ক্লিনিক্যাল এবং প্র্যাকটিক্যাল যেটা আছে পরীক্ষা যেটা হয়, ওইদিকে তো রিটার্নে গেল হচ্ছে 100-200 প্লাস হচ্ছে যে অসুবিধা গেল 50, মানে 250 মার্ক। আর এই ক্লিনিক্যাল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাতে এখানে থাকতেছে 250 মার্ক। এই 250 মার্কটা কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে? এটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে এখানে হলো 3টা বোর্ড থাকে, মেডিসিনের 3টা বোর্ড থাকে। 2টা হচ্ছে মেডিসিনের বোর্ড আর একটা হচ্ছে পেরিট্রিক্সের বোর্ড। 2টা মেডিসিনের বোর্ড এবং আর একটা হচ্ছে পেরিট্রিক্সের বোর্ড, মানে 3টা বোর্ড মিলে হচ্ছে 3×50 150 মার্ক থাকে। আর 50 মার্ক থাকে শর্ট কেস, 50 মার্ক থাকে লং কেস। এই টোটাল হচ্ছে 250 মার্ক হচ্ছে ক্লিনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। তাহলে মেডিসিনের যে 2টা বোর্ড থাকে, একটা বোর্ডে অ্যাবসলিউটলি দুজনেই মেডিসিনের টিচার থাকেন, একজন ইন্টারনাল এবং একজন এক্সটার্নাল থাকেন। আর একটা বোর্ডে হচ্ছে একজন ইন্টারনাল থাকেন এবং আর একজন হলো উনি কোনো স্কিনের কেউ এক্সামিনার হতে পারেন, অথবা সাইকিয়াট্রি কোনো এক্সামিনারও থাকতে পারেন। এটা আর পেরিট্রিক্সের বোর্ড হলো সম্পূর্ণ আলাদা। তাহলে লং কেস ডিস্ট্রিবিউশন হওয়ার পরে কিন্তু তখন আস্তে আস্তে তখন শর্ট কেসগুলো কেউ এটা শুরু করে। কোনো টিচার হয়তো ভাবে যে আমি আগেই লং ভাইবাটা নিয়ে যাই,
যেটাই হোক না কেন, সিস্টেম সবার জন্য তো সমান, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। তবে পরীক্ষা যেটা শুরু হয়, যেটা হয়তো আমরা মেডিসিনে করি যে 3টা শর্ট কেস থাকে মেডিসিনে, আর পেডিয়াট্রিক্সে থাকে 2টা শর্ট কেস থাকে। তাহলে এই যে 5টা শর্ট কেস, 5×50 নাম্বার, আসলে 50 নাম্বারে পাস হলো 30 পেলে পাস, মানে 60%-এ পাস আর কি। তাহলে আমরা যখন শর্ট কেসগুলো যখন শুরু করি মেডিসিনের, 3টা শর্ট কেস থাকে। এই 3টা শর্ট কেসে আমরা যেটা করি সেটা হলো যে কি কি ধরনের শর্ট কেস থাকে। আসলে এটাও কিন্তু ডিপেন্ডস করবে হলো এক্সামিনারের উপরে। তবে নর্মালি যে সমস্ত শর্ট কেসগুলো দেওয়া হয় পরীক্ষার হলে, যেমন হচ্ছে যে একটা প্লুরাল ইফিউশন থাকলে দেওয়া হয়, একটা কনসোলিডেশন থাকলে দেওয়া হয়, তারপর যদি কোনো হেপাটোমেগালি অথবা হেপাটোস্প্লেনোমেগালি থাকে সে ধরনের পেশেন্ট দেওয়া হয়, একটা অ্যাসাইটিস থাকলে দেওয়া হতে পারে পেশেন্ট, শর্ট কেস হিসাবে বলতেছি আমি, শর্ট কেস। অনেক সময় ক্রানিয়াল নার্ভ যদি ভালো একটা পেশেন্ট পাওয়া যায়, যেমন 7 ক্রানিয়াল নার্ভ যদি পেশেন্ট পলসির কোনো পেশেন্ট পাওয়া যায় তো সেখানে দেওয়া হয়। লয়ার লিম এক্সামিনেশন করতে দেওয়া হয়। লয়ার লিমসের তো অনেক কিছু আছে, যেমন হচ্ছে মোটর ফাংশন, বিশেষ করে মোটর ফাংশন দেওয়া হয়। তারপরে ওখানে মোটর ফাংশনের মধ্যেই তো সব কিছু আছে, বাল্ক অফ দ্য মাসেল, টোন অফ দ্য মাসেল, পাওয়ার অফ দ্য মাসেল, রিফ্লেক্সেস আছে, ক্রোনাস আছে, কোঅর্ডিনেশন আছে, গেইট আছে। তাহলে এটা পুরোটাও দিতে পারে, অথবা কোনো পার্ট বাই পার্টও দেওয়া যেতে পারে। পার্ট বাই পার্ট বলতে যে কেউ হয়তো কোনো টিচার হয়তো বললো যে শো দ্য প্লান্টার রেসপন্স অফ দিস প্যাশেন্ট, অথবা কেউ বলতে পারে নিজ একটা দেখাও, অ্যাঙ্কেল একটা দেখাও। যেটাই হোক না কেন, মানে একটা শর্ট কেসের অংশ হিসাবে এটা থাকতে পারে আর কি। তারপরে শর্ট কেস আসলে এটা কোনো ফিক্সড নাই, তবে কমনলি ওয়ার্ডে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। অনেক সময় মাইটাল স্টেনোসিসের মার থাকলে সেটাকেও দেখতে বলা হয়, যে কিভাবে দেখা হয়, তুমি বোঝো বা নাই বোঝো, যদি বলেই দেওয়া হয় যেটা মাইটাল স্টেনোসিসের মার আছে তুমি দেখো, তাহলে মাইটাল স্টেনোসিসের মারটা কিন্তু অনেক, মানে এটা দেখাইতে হবে যে প্রসিডিওরটা করে দেখাইতে হবে, পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে করে ব্রেথ হোল্ডিং আফটার এক্সপ্রেশন, এই যে একটা পুরো একটা বর্ণনাটা যে আছে, এটা বর্ণনাটা সেইভাবে কিন্তু দিতে হবে। তাহলে এটা তোমরা, আশা করতেছি তোমরা এটা জানো ভালোভাবেই, একটা মাইটাল স্টেনোসিসের মারমা কীভাবে বর্ণনা করা হয়। এটা জাস্ট হলো একটা তোমাকে অ্যাসেস করা। তোমাকে দিয়ে আমি মাইটাল স্টেনোসিসের হয়তো মারমার ওই পরীক্ষা হলে যে ডায়াগনোসিস করাটা, এটা হয়তো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে অনেক সময় অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হতে পারে। বাট তুমি জানো কিনা যে একটা মাইটাল স্টেনোসিসের মারমার কীভাবে দেখতে হয়, একটা অ্যাওর্টিক রিগার্জেশনের মারমারটা যে পেশেন্টকে বসায় সিটিং পজিশনে বেন্ডিং ফরওয়ার্ডস করে দেখতে হয়, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। কিছু কিছু জিনিস তুমি মারমার ডায়াগনোসিস করতে না পারো, বাট প্রসিডিওরটা যে আমি যদি ঠিকমতো জানি কিনা এটা কিন্তু আমরা খেয়াল করি আসলে। এখন অনেক সময় এরকম ইকুয়েশনের রোগী থাকতে পারে, তো ইকুয়েশন যে পুরাটাই যদি একটা এক্সামিন দ্য চেস্ট ফ্রম ব্যাক বলতে পারে, এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট বলতে পারে, তাহলে অথবা যদি কিছু যদি না বলে, এক্সামিনার যদি এভাবে বলে যে এক্সামিন দ্য চেস্ট, তাহলে এটা কিন্তু কখনো জিজ্ঞাসা করা যাবে না যে স্যার আমি কি সামনে থেকে দেখবো নাকি পিছন থেকে দেখবো। আসলে এক্সামিন দ্য চেস্ট মানে ফ্রন্ট ব্যাক দুটোই মিলিত হয়। এখন এটা তুমি শুরু করে দিবা, এক্সামিনারই হয়তো থামায় দিতে পারে যে না এই তুমি সামনে থেকে পড়ছো বা ঠিক আছে, বা পিছন থেকে পড়ছো আর সামনে দেখতে হবে না, এরকম একটা কিছু বলে দিতে পারে, তোমাকে গাইড দেবে আসলে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, তোমরা হয়তো অনেক সময় জানো যেটা প্লুরাল লিভিশনের কেস একটা দিছে, কোনোভাবে হয়তো জেনে গেছে, কিন্তু এক্সামিনাররাও কিন্তু তাদের কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ করে ফেলে। হয়তো জাস্ট সিম্পলি বলতে পারে অস্কাল দ্য চেস্ট ফ্রম ব্যাক, তো অস্কাল দ্য চেস্ট ফ্রম ব্যাক বলে তুমি হয়তো বললা যে বেস সাউন্ড ইজ ডিমিনিশড অন দ্য রাইট সাইড বা লেফট সাইড, যেটাই বলো না কেন, যে এত স্পেস এবং এত লাইন থেকে ডাউনওয়ার্ডসে আছে, এবং দেয়ার ইজ ভোকাল রেজোনেন্স ইজ অলসো ডিমিনিশড, দেয়ার ইজ নো অ্যাডেড সাউন্ড। এই তো অস্কাল এখানে ফাইন্ডিং, কিন্তু এইটা দিয়ে কি আমি প্লুরাল লিভিশন ডায়াগনোসিস করতে পারবো? নেভার। তাহলে তোমাকে আরও রিলিভেন্ট দেখতে চাইতে হবে। তার মানে তুমি ওখানে ফাইন্ডিংগুলো বললা, আমি তোমাকে বলি কি ডায়াগনোসিস, তাহলে ইউ ক্যান নট সে নেভার যেটা ইটস প্লুরাল লিভিশন। অনলি অস্কালটেশন দিতে প্লুরাল লিভিশন বোঝা যাবে না। তাহলে এরকম বেস সাউন্ড জিনিসটা অন্য কারণে হতে পারে, তাই না? নিউমোথ্রাক্সে হতে পারে, কলাপসে হতে পারে, থিকেন প্রোলাতে হতে পারে, ম্যাসলিশনে হতে পারে। তাহলে এটা তোমার রিলেভেন্ট দেখতে চাইতে হবে। ফাঁকাস করলে তুমি বুঝবা যে এটা হাইপার রেজোনেন্স আছে নাকি ডাল আছে, তাহলে তোমার দুইটা জিনিস ডিফারেন্স হয়ে গেল। আর যদি ট্র্যাকিয়ার পজিশন দেখতে চাও তাহলে সেটা অবশ্যই এটা দেখতে চাইতে হবে, ট্র্যাকিয়ার পজিশন এবং অ্যাপেক্স বিটের পজিশনটা দেখতে চাইতে হবে। তো এটা একটা জাস্ট এক্সাম্পল,
পরীক্ষা হলো শর্ট কেস, কিন্তু শর্ট কেস কিন্তু তোমাকে শর্টলি তোমাকে কিন্তু ইভালুয়েট করা হয়, অ্যাসেস করা হয় তোমার মানে কতটুকু তুমি কনফিডেন্ট পেশেন্টের প্রতি, এইটুকু জিনিস জাজ করা হয়। অনেক সময় ডায়াগনোসিস ভুল হলেও তোমার যদি সেখানে প্রেজেন্টেশনটা ভালো থাকে, তোমার যদি অ্যাপ্রোচটা ভালো থাকে, তোমার যদি প্রসিডিওরটা ঠিক থাকে, ইফ ইউ মিস দ্য ডায়াগনোসিস ইট ইজ নট এ প্রবলেম। আসলে বেসিক্যালি তুমি এটা জিনিসটা বুঝতে পারো কিনা বা তোমার এটার সেই ধারণাটা আছে কিনা, এইটা দেখাটাই হলো মুখ্য উদ্দেশ্য। তাহলে তোমাকে এভাবে আগাইতে হবে। তা শর্ট কেস তো যে কোনো কিছু থাকতে পারে, বলছি যে 3টা শর্ট কেস থাকে। এখন কোনো এক্সামিনার চাইতে পারে যে একটা কেসের মধ্যে 3টা শর্ট কেস দেখাইতে পারে, সেটা ওই এক্সামিনের উপর নির্ভর করবে। এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই। হয়তো ওই পেশেন্টেরই তোমাকে চেস্ট দেখালো, ওই পেশেন্টেরই আবার লোয়ার লিম্ব এক্সামিনেশন করতে দিল, ওই পেশেন্টেরই হয়তো বললো যে জেনারেল ফিল্ড এক্সামিনেশন করো। তো যেটা হোক সেটা বর্ণনার জন্য আমাদের কিন্তু মানে প্রস্তুত থাকতে হবে। অনেক সময় আমরা এক্সামিন করি ঠিকই, কিন্তু আমরা কিন্তু বর্ণনা কিন্তু অনেক সময় দিতে গিয়ে মানে গোলায় ফেলি অথবা গোছায় বলতে পারি না। এটা কারণটা হচ্ছে আমরা প্রিপারেশন ওইভাবে নিতে পারি না। তোমাকে সবসময় পরীক্ষা ওরিয়েন্টেড কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। তুমি এক ডেভিডসনকে তো শেষ করতে পারবে না, তুমি এক ডেভিডসনকে নিয়ে তুমি পুরো হাজির করলে তো তুমি পারবে না সেটাতে আসলে ওইভাবে। তো তুমি মনে রাখতে হবে যে ইউ আর দ্য আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তোমার একটা লিমিটেশন আছে। তোমার ওখানে আরও সাবজেক্ট আছে, সার্জারি আছে, গাইনি আছে, অর্থোপেডিক্স আছে, আই আছে, ইএনটি আছে। তো সব কিছু মিলিয়ে তো তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো সেজন্য এটাও তোমাকে ওই টার্গেট করতে হবে আমার পরীক্ষার পদ্ধতিটাকে, পরীক্ষা ওখানে কী কী জিনিস থাকে সেটার উপর টার্গেট করতে হবে, তাহলে তুমি দেখবে যে তোমার কোনো সমস্যা নেই। আমি যদি প্রথমে যেহেতু তোমাকে বলছিলাম যে লং কেসের জন্য যেহেতু প্রথমে আমরা সিলেক্ট করে দিই, একটা লটারি করে খাতাটা দিয়ে দিই, এখন ওখানে যে কেসেই করুক না কেন সাধারণত কমনলি যে কেসগুলো দেওয়া হয়, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি পেশেন্ট, রেসপিরেটরি সিস্টেম থেকে দেওয়া হয়, প্লুরাল এফিউশনকে দেওয়া হয়, যদি একটা নিউমোনিক কনসিডারেশন থাকে সেটা দেওয়া যেতে পারে। তাহলে কমনলি ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, প্লুরাল এফিউশন, নিউমোথা কনসলিডেশন, আর একটা হলো ম্যাসলিশন দেওয়া হইতে পারে আর কি। অনেক সময় ম্যাসলিশন পাইলেই যে একটা ঘাবড়ানো হবে কোনো তেমন কিছু না আসলে, কারণ এটা হতেই পারে একটা মেল পেশেন্ট দেখতেছো, ক্লাবিং আছে, তার স্মোকিংয়ের হিস্ট্রি আছে, সাথে তার কাশি জ্বর এগুলো নিয়ে আসছে, হেমোপ্টাইসিস নিয়ে আসছে, ওয়েট লস নিয়ে আসছে, খাওয়ার রুচি না এটা নিয়ে আসছে, তো অসুবিধা কি, তুমি এইভাবে হিস্ট্রিগুলো শেষ করবা এইভাবে বলা ইয়ে করে, এটা কোনো ভয়ের কিছু নাই। তারপরে আর কি থাকে, অনেক সময় যে কোনো সোয়েলিং অফ দ্য বডি নিয়ে পেশেন্ট থাকে, সেটা ন্যাপোটিক সিন্ড্রোম হতে পারে, সিএলডি হতে পারে, সিকেডি পেশেন্ট হতে পারে। তাহলে এরকম একটা মানে জেনারেলাইজ বডি সোয়েলিং নিয়ে থাকতে পারে। ইভেন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের পেশেন্ট যদি স্টেবল থাকে, সে যদি পেশেন্টের বেশি রেসপিরেটরি ডিস্ট্রেস না থাকে, সায়ানোস না থাকে, তো এই ধরনের পেশেন্টগুলো স্টেবল পেশেন্টগুলো কিন্তু শর্ট লং কেসে কিন্তু দেওয়া হয়। তাহলে আমি যেটা বলতেছি এটা যে 100% হবে তা না, তবে এটা 90%-এরও বেশি কিন্তু এই ধরনের কমন আমরা কেসগুলো দিয়ে থাকি। এই জন্যই যে যেদিনই পরীক্ষা হোক না কেন, যে মেডিকেল কলেজেই পরীক্ষা হোক না কেন, সেখানে তো আগের দিনে তো একটা এডমিশন হয়, ওই এডমিশনে তো অনেক পেশেন্ট ভর্তি হয়। তো ভর্তি হলে তো সেখানে অ্যাজমা, সিওপিডি, প্লুরাল এফিউশন মোটামুটিভাবে কমনলি পাওয়া যায়, বা যে কোনো ন্যাফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট, সিএলডি পেশেন্ট পাওয়া যায়। ওয়ার্ডে যে সমস্ত রোগী বেশি পাওয়া যায় সেগুলি আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিই। তারপরে একটা পেশেন্ট যদি থাকে যে জেনারেলি ম্যানোপ্যাথি আছে, হয়তো বা তার ডায়াগনোসিস মানে হোক নাই হোক না কেন, সেটা লিউকেমিয়া হতে পারে, লিম্ফোমা হতে পারে, তাই ওই ধরনের পেশেন্ট কিন্তু তোমার ডিসকাশনের জন্য দেওয়া হয়। তা তুমি কি চিন্তা করতেছো, ভয় পাওয়ার কিছু নেই, তুমি কি চিন্তা করতেছো সেটাই হলো মেইন কথা। একটা পেশেন্ট জেনারেলি ম্যানোপ্যাথি আছে, অর্গানোমেগালি আছে, ওই পেশেন্ট হয়তো জ্বর নিয়ে আসছে, ওয়েট লস নিয়ে আসছে, যেটাই নিয়ে আসুক না কেন, তুমি কমপ্লেনগুলোকে তো প্রেজেন্টিং ইংলিশে সুন্দর করে লিখতে হবে। তারপরে হয়তো তোমার ডায়াগনোসিস তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস তো তুমি বলতে হবে, এটা নট তো কনফার্মেটি ডায়াগনোসিস। তবে কনফার্ম করবো কীভাবে, সে প্রসিডিওরগুলো তো তোমরা জানোই আর কি, যে কীভাবে ইনভেস্টিগেশন করে বা ফাইনালি কীভাবে পৌঁছানো হয় সেটা। তো লং কেসগুলো হচ্ছে যে মোটামুটি যেটা বললাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, প্লুরাল এফিউশন, কনসলিডেশন, ম্যাসলিশন ইউজুয়ালি থাকে। নিউমোথ্রাক্সের পেশেন্টগুলো হয় কি, এরা বেশি শ্বাসকষ্ট নিয়ে আসে, তো অনেক সময় এটা ওয়াটার সেল ড্রেনেজ দিয়ে দেওয়া হয়, এই জন্য এই ধরনের পেশেন্ট নাও থাকতে পারে আর কি। আর বডি সোয়েলিং এর পেশেন্টগুলো থাকে, বডি সোয়েলিং মধ্যে ন্যাফ্রোটিক সিন্ড্রোম, সিএলডি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিকেডি, এই ধরনের রোগীগুলো কিন্তু থাকে। আর তাহলে যদি নাও থাকে, ন্যাফ্রোটিক সিন্ড্রোম আসলেই তো তখন আমরা জিজ্ঞাসা করবো যেটা সিএলডি না কেন, এটা সিকেডি না কেন, এটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর না কেন, তো ওই প্রসঙ্গগুলো কিন্তু চলেই আসে আসলে এখানে।
একটা অর্গানোমেগালি আছে, লিম্ফ্যাডিনোপ্যাথি আছে, তাহলে আমাদেরকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে লিম্ফোমা, লিউকেমিয়া, ডিসিমিনেটেড টিবি এই কথাগুলো কিন্তু অটোমেটিক চলেই আসবে এখানে। তার মানে তোমাকে এই লং কেসগুলো এখানে ঠিক করতে হবে। হেমোলাইটিক অ্যানিমিয়া পেশেন্ট কিন্তু ওয়ার্ডে অনেক সময় থাকে, ওরা তো ব্লাড নিতে আসে এখানে, এই জন্য এই জাতীয় রোগীগুলো কিন্তু দেওয়া হয়। হেমোলাইটিক অ্যানিমিয়া পেশেন্টও কিন্তু লং কেস হিসাবে থাকতে পারে। তা এটা হলো একটা আমি ধারণা দিচ্ছি আর কি, যে এই পেশেন্টগুলো এভাবে আমরা যেটাই আসুক না কেন মোটামুটিভাবে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা যত কমন কেসগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আমরা এটা সাজানো হয়, এই লং কেসগুলো সাজানো হয়। আমি লং কেসগুলো নিয়ে প্রত্যেকটা লং কেসেই হয়তো আলাদা আলাদা করে একটু বর্ণনা পরবর্তী ক্লাসগুলোতে হয়তো আরও করতে পারি, সেভাবে করবো আশা করতেছি ইনশাল্লাহ। আর এখন যেটা হচ্ছে যে আমরা ভাইবার টেবিল, তো এর মধ্যে কিন্তু এই লং কেস চলা অবস্থায় কিন্তু তোমাকে শর্ট কেসে ডাকবে, লং কেস চলা অবস্থাতেই তোমাকে ভাইবার টেবিলে ডাকবে। তো এটা তো যারা আছে রেজিস্টার বা রেজিস্ট্যান্ট রেজিস্টার যারা আছে তারাই তোমাকে এটা কনভার্ট করে নিয়ে যাবে। তোমার এখানে ভয় পাওয়ার কিছু না, যেখানেই যাক না কেন আসলে সিস্টেম তো সবার একই। তাহলে হয়তো ভাইবার টেবিলে যেটা হয় আমরা ওই যে বললাম যে বোর্ড থাকে তিনটা মেডিসিনের, তাহলে দুইটা হলো মেডিসিনের, একটা হলো পেরিট্রিক্সের বোর্ড। তাহলে পেরিট্রিক্সের অংশটা আমি এখানে বলতে চাচ্ছি না, আমি মেডিসিনেরটাই বলবো। মেডিসিনের দুইটা বোর্ড থাকে, একটাতে দুইজনই মেডিসিনের এক্সামিনার থাকে, আর একটাতে একজন মেডিসিনের এক্সামিনার এবং একজনের আইদার স্কিন বিটির এক্সামিনার অথবা সাইকেট্রির এক্সামিনার, অথবা যদি মনে হয় যে ওই টিচার নাই অন্য কোনো টিচার বসবে, সেই মানে কমনলি স্কিন বিটি অথবা সাইকেট্রিক টিচারই বসে আসলে। তাহলে তুমি ভাইবার টেবিলে যখন যাবা সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তুমি রিটার্ন পরীক্ষা যেভাবে দিছো, হয়তো সাদামাটাভাবে দিছো বা কোনো তোমার মানে দামি ড্রেসের না, আসলে একটা হলো যে মানুষের একটা গেট আপ, একটা হলো গেট আপ বা মেকআপ বলতে একটা কথা আছে আর কি, যে তোমাকে প্রথম দর্শনেই যেন মানে এক্সামিনার বুঝতে পারবে না ইউ আর স্মার্ট, নট নেসেসারি টু ওয়ার এনি কস্টলি ড্রেস, এটা কোনো দরকার নেই, বাট পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্মার্টলি তোমার ভাইবা বোর্ডে যাইতে হবে। এবং অনেক সময় দেখা হয় যে অনেকের বুকে নেম প্লেট লেখা থাকে, এটা ভালো যে তোমার নামটা না হতো অন্তত সেশন এবং রোল নাম্বারটা যেন লেখা থাকে। নাম লেখা থাকলেও হয়তো সমস্যা নেই, এটা এক এক মেডিকেল কলেজে এক একভাবে করে, তবে এটা থাকলে ভালো। তোমার রোল নাম্বারটা যেন ওখানে হয়, তোমার একটা আইডেন্টিটি যেন থাকে। তো তুমি একটা মোটামুটি পরিষ্কার অ্যাপ্রন থাকবে উপরে তোমার, সেইভাবেই স্মার্টলি যখন ভাইবা বোর্ডে যাওয়া এবং বিনয়ের সাথে স্যারকে যারা থাকবেন তাদেরকে সালাম দেবা, বসতে বললে তারপরে বসবা, গিয়েই ধুম করে বসার কোনো দরকার নেই, একটু ওয়েট করতে হয়, এগুলো হচ্ছে একটা প্রায়োরিটি আসলে। তো ভাইবার টেবিল তো আসলে এটা তো মানে একটা বিশাল সমুদ্র মনে হতে পারে, যেটা অনেক বড়। হ্যাঁ, এখানে কিছু জিনিস আছে, যেমন হলো যে এখন তো বলা হয় যে ভাইবা যেহেতু তিনটা বোর্ডের ভাইবা হলো 350 150 বলা হচ্ছে, তাই না? প্রতিটা বোর্ডে কিন্তু 50 মার্ক করে, 50-এ 30-এ পাস, 60% মার্ক যেটা আর কি। তো এই ভাইবা টেবিলে কিন্তু ইনস্ট্রুমেন্ট থাকে, এক্স রে থাকে, ইসিজি থাকে। ইনস্ট্রুমেন্ট বলতে কমনলি থাকে হলো যে যেমন নেজোগ্যাস্ট্রিক টিউব থাকতে পারে, লাম্বার পাংচার নিডিল থাকতে পারে, বোনার অ্যাসপিরেশন নিডিল থাকতে পারে। তারপরে হলো যে অনেক সময় পয়জনিং এর পেশেন্টে যে স্টোমাক ওয়াশ করা হয় সে ধরনের টিউব থাকতে পারে। এটা আসলে ডিপেন্ড করে মানে ওই, এটা একটা প্র্যাকটিক্যাল, এই সেশনটাকে বলা হয় প্র্যাকটিক্যাল, ইসিজি, এক্স রে এবং ইনস্ট্রুমেন্ট, অথবা একটা থাকতে পারে ডাটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু যেটাই থাকুক না কেন মোটামুটি এই জিনিসগুলোকে টার্গেট করে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। খেয়াল রাখো কিন্তু যখন লাম্বার পাংচার নিডিল আছে, তাহলে লাম্বার পাংচার নিডিল থাকলে কি ধরবে, একটা লাম্বার পাংচার নিডিলের বর্ণনাটা, এর কি আছে, পার্ট আছে কি না আছে, এটা তোমরা জানো এবং দেখে নিতে পারবা। এর ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, এবং এর কি সাইড এফেক্ট হতে পারে বা কি ইমিডিয়েট কমপ্লিকেশন হতে পারে এই লাম্বার পাংচার করতে গিয়ে। এবং তুমি যে লাম্বার পাংচার করলা কি স্টাডি করলা, সিএসএফ স্টাডি, সিএসএফ স্টাডি কালার দেখে কীরকম, কীভাবে দেখবা প্রেশারটা বেশি, এবং তুমি এটা কী লিখে পাঠাবা, যে তুমি যে লিখবা ওই পেশেন্টের কী লিখবা, যে সিএসএফ স্টাডি ফর বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল অ্যান্ড ব্যাকটেরিয়াল এক্সামিনেশন। যদি পুলাল ফ্লুইড অ্যাসপিরেশন হয় তাহলে পুলাল ফ্লুইড স্টাডি ফর বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল অ্যান্ড ব্যাকটেরিয়াল এক্সামিনেশন। এইভাবে তোমাকে কিন্তু ওই ইনস্ট্রুমেন্টের বর্ণনা এবং তোমাকে চিন্তা করতে হবে ওই ওটা ইন্ডিকেশনগুলো কী কী আছে। যে তোমার জানো যে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সাবঅ্যারাকনাইটিস, এই যে কথাগুলো ইন্ডিকেশন আছে, এটা তুমি যদি ওই ডিজিজগুলো সম্বন্ধে একটু ধারণা না থাকে, একটু না পড়ে যাও, তাহলে ওই কথাগুলোই তো ধরবে।
তাই না? এটা তো তোমাকে এই জন্য ওই ইনস্ট্রুমেন্ট রিলেটেড যে সমস্ত ডিজিজগুলো তোমার ওখানে আছে বা থাকতেছে সেগুলো একটু টাচ করতে হবে কিন্তু, না হলে হয়তো ওই রিলেটেড কিছু কোশ্চেন এখানে স্যাররা অবশ্যই করবে নাকি। তারপর একটা ইসিজি থাকতে পারে, ইসিজিতে সাধারণত ইসকেমিক হার্ট ডিজিজ বা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন থাকে অথবা অ্যাক্টিভ ফিব্রিলেশন থাকতে পারে, কমনলি আমি যেটা বলি এই কমনলি আন্ডারগ্রাজুয়েট লেভেলে রাখা হয়। এখন অ্যাক্টিভ ফিব্রিলেশন থাকলে তোমার সেটা তো ওরা একটা ইসিজি যে বর্ণনাটা ক্লাসিক্যাল দিতে হয় সেটা তো দিবাই, মানে হার্ট রেট কত আছে সেটা জিজ্ঞেস করতে পারে, সেটা দিলা, তুমি একটু লং স্টিপ দ্বারা লিডটা আছে লিড টুতে দেখলাম। এরপরে তোমাকে হয়তো বলবে অ্যাক্টিভ ফিব্রিলেশনের কয়েকটা ইম্পর্টেন্ট কারণ বলো, 4টে ইম্পর্টেন্ট কারণ বলো, বলতে পারে। তাহলে হয়তো তুমি হাইপারটেনশন বললা, ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, মাইটাল স্টেনোসিস বললা, তাই না, থাইরয়েড বললা, ইসকেমিক হার্ট ডিজিজ বললা। তাহলে এই যে 4টে জিনিস যে বললো কমন জিনিস, তো সেখান থেকে হয়তো হাইপারটেনশনকে তোমাকে হয়তো টার্গেট করে নেক্সট কোশ্চেনগুলো ধরতে পারে, অথবা ইসকেমিক হার্ট ডিজিজকে টার্গেট করে নেক্সট কোশ্চেনগুলো ধরতে পারে। তাহলে এই জন্য তোমাকে ওই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের যে মোস্ট কমন কারণগুলো আছে এগুলোর সম্বন্ধে একটু পড়তে হবে। তাহলে দেখো ওখানে মাইটাল স্টেনোসিস আসতেছে, ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজের কথা আসতেছে এখানে, বা রিউমেটিক ফিভারের কথা এখানে চলে আসতে পারে। তারপরে হচ্ছে যে হাইপারটেনশনের কথা আসতে পারে, থাইরোটক্সিকোসিসের কথা আসতে পারে, আর হলো হাইপারটেনশনের কথা আসতে পারে। তাহলে এই যে আরও কারণ, বইয়ে তো আরও কারণ আছে, কিন্তু এই 4টে কারণ হলো প্রাথমিক, মানে প্রথম দিকের কারণ, ইম্পর্টেন্ট কারণ বা মেজর কারণ। তো এই জিনিসগুলো তোমার কিন্তু ডিজিজগুলোর সম্বন্ধে একটু সম্যক ধারণা থাকতে হবে। পরীক্ষার প্রস্তুতিগুলো কিন্তু এভাবেই হওয়া উচিত যে আমি সামনে কি থাকবে, ইসিজি, এক্স রে, ইনস্ট্রুমেন্ট, তাহলে ওই রিলেটেড, বা একটা ফটোগ্রাফও থাকতে পারে, কিন্তু ফটোগ্রাফও থাকতে পারে। এই ফটোগ্রাফগুলো একদম আনকমন ফটোগ্রাফ থাকবে তা না, সবই কমন। একটা যে রিমোটেড হ্যান্ড ফটো ছবি দেওয়া থাকে, তুমি দেখলেই বুঝতে পারো ডিফর্মিটি আছে, জয়েন্ট ডিফর্মিটি আছে, সোলেন অফ দ্য জয়েন্ট আছে, আলনার ডেভিয়েশন বা থাম ডিফর্মিটি, যে ডিফর্মিটিগুলো আছে, তো দেখলেই তুমি বুঝবো যে এটা রিমোটেড হ্যান্ড। তা রিমোটেড হ্যান্ড যাই হোক না কেন, তোমার তো ধরবে হতো স্যার রিমোটেড আর্থ্রাইটিস থেকে। তাহলে এই যে বলতে পারে যে এটা কী ধরনের আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্যারেক্টারিস্টিক কী, মানে এই কোশ্চেনগুলো তো ওই রিলেটেডগুলো হতে পারে। এই জন্য তুমি রিউমেটয়েড আর্থ্রাইটিস পড়তে হবে, রিউমেটয়েড আর্থ্রাইটিসের সাথে এসএলই কথাটা আসতে পারে এখানে, সেটা বলতে হবে। এবং একটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। তাহলে এই যে তোমার রিউমাটোলজি কোশ্চেনগুলো ওখান থেকে ওইভাবে কিন্তু একটা তুমি কোথায় ঢুকলা, এটা ফটোগ্রাফ থেকে ঢুকলা কিন্তু, তাহলে ফটোগ্রাফের কোশ্চেন ওখানে কি হইতে পারে, সেখান থেকে তুমি ওই রিলেটেড যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলোর সম্বন্ধে একটু তোমার ধারণা থাকলে তোমার দেখবা যে প্রিপারেশনে কোনো সমস্যা নাই। তারপর একটা এক্স রে থাকতে পারে, তাই তো? তাহলে এক্স রে থাকলে কি হবে, এক্স রেতে দেখেই তোমার হয়তো এই যে একটা প্লুরাল লিভিশন থাকতে পারে। এমনও দেখা গেছে যে একই ক্যান্ডিডেট হয়তো শর্ট কেসও পড়ছে প্লুরাল লিভিশন, আবার ওইখানে লং কেসও পাইছে, মানে ফর্চুনেটলি হয়, এটা অনেক সময় হয় আর কি, অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে হয়তো লং কেসটাও প্লুরাল লিভিশন, আবার এখানে সে এক্স রেটা পাইছে সেটাও প্লুরাল লিভিশন। কারণ আমি তো জানতেছি না তোমার লং কেস কী পড়ছে, বা তোমার শর্ট কেস তো আর একজন নিচে হয়তো, বা সেটা কী পড়ছে আমি জানতেছি না, এমন হয়তো হয় আর কি অনেক সময়। অনেক ক্যান্ডিডেট, এটা হয়তো ভাগ্য ভালো থাকলে 2-1 এরকম মানে ভাগ্যে ঘটতে পারে আর কি, যে একই কেসেই হয়তো সবখানে ফেস করতেছে, একই কথাই হয়তো বারবার তাকে অ্যান্সার দিতে হচ্ছে, এমন হয় কিন্তু অনেক সময়। তো যাই হোক, সেটা তো সবসময় এক্সাম্পল হবে না। তো এইভাবে যে একটা এক্স রে থাকতে পারে, তাহলে এক্স রে থাকলে তোমার এক্স রে বর্ণনাটা একটু তোমাকে এটা অভ্যাস করতে হবে কীভাবে একটা চেস্ট এক্স রে বর্ণনা দেওয়া হয়। সেটা ইকুয়েশন থাকতে পারে, কনসোলিডেশন থাকতে পারে, ওখানে একটা নিউমোথোরাক্সের এক্স রে থাকতে পারে, ওখানে একটা মাসলিশন এক্স রে থাকতে পারে। তো যেটাই থাক না কেন, যদি কনসালটেশন একটা এক্স রে থাকে তাহলে হয়তো ওই এক্স রেটা দেখে তোমাকে একটা বললো বা এক্সামিনার জিজ্ঞাসা করলো যে আচ্ছা এই যে তুমি এটা বললা কনসলিডেশন, তা আমি যদি এইখানে এস্থেটো বসাই, এ কথা আমি আগেও বলছি যে আমি যদি এখানে একটা এস্থেটো বসাই তাহলে কি পাইতে পারি, তাহলে এস্থেটো বসা মানে কি, অস্কালটারি ফাইন্ডিংস। হ্যাঁ, এটা এইভাবে কিন্তু হয়, এস্থেটো বসা মানেই হচ্ছে অস্কালটারি ফাইন্ডিংস। তাহলে কি পাইতে পারি, যেটা ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবো, একটা ভোকাল রেজোনেন্স ইনক্রিজ পাইতে পারি, আর এখানে অনেক সময় পুরো রাফ পাওয়া যেতে পারে, অথবা রিজলিউশন ফেজে ক্রেস পাওয়া যেতে পারে। তো এই তো কথা আর কি। তারপরে হয়তো এই কনসালটেশনের সাথে কথা আসতে পারে কমিউনিটি অ্যাকর্ড নিউমোনিয়া কি, হসপিটাল অ্যাকর্ড নিউমোনিয়া কি, নিউমোনিয়া কমপ্লিশন কি হইতে পারে। এটা তোমরা নিউমোনিয়া ক্লাস হয়েছে, তোমরা এটা জানো, তাহলে তোমাকে নিউমোনিয়া সম্বন্ধে এখানে পড়তে হচ্ছে, এটা একটু জানতে হচ্ছে। ইফিউশনের কারণ হিসেবে তো ওখানেও নিউমোনিয়া আসতেছে, ওখানে টিবি আসতেছে, ওখানে ওই লাং ম্যালিগনেন্সি আসতেছে, তাহলে এটা তোমাকে ওই ইফিউশন রিলেটেড কথাগুলো এখানে পড়ে নিতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, এই পোর্শনটা কিন্তু প্র্যাকটিক্যাল। আর হলো যে এমনিতেই হলো লং ভাইবাটা হয়, লং ভাইবা কিন্তু এক এক মেডিকেল কলেজে হয়তো এক একভাবে শুরু করে, এক এক মেডিকেল কলেজে এক একভাবে শুরু করে। যেমন
আমি আমি যদি আমাদের রংপুর মেডিকেল কলেজের কথা বলি, যে আমাদের এখানে দুইটা বোর্ড হয়, তো দুইটা বোর্ডের মধ্যে আমরা কিন্তু ভাগ করে নেই বা ভাগ করা আছে, এটা অন্য অন্য মেডিকেলে যে যেভাবে নেন আর কি। যেমন আমাদের বোর্ড এ তে সাধারণত আমরা রাখছি যেটা আর কি, এটাই যে থাকতে হবে নট নেসেসারি, এটা চেঞ্জ হইতে পারে, বা এটা এক্সামিনারদের সুবিধার্থে ওনারা চেঞ্জ করে নেয়, মেডিকেল কলেজ টু কলেজ ভিন্ন এটা হইতে পারে। যেমন আমাদের মেডিকেল কলেজে গতবার যে আমরা পরীক্ষা নিয়েছি, সেটাতে বোর্ড এতে আমরা রাখছিলাম রেসপিরেটরি ডিজিজ, মাস্কুলোস্কেলেটাল ডিজিজ, ব্লাড ডিজিজ, পয়জনিং, প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজ, মানে ইনফেকশাস ডিজিজ বলা হয়, এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে আছে, এইচআইভি ইনফেকশন, এইচটা আছে, ক্রিটিক্যাল ইলনেস, অনকোলজি, স্কিন ডিজিজ, মেডিকেল সাইকিয়াট্রি। মানে এটা হলো বোর্ড এ। তারপরে হলো যে বোর্ড বিতে আমরা রাখছিলাম বাকিগুলো, যেমন অ্যালিমেন্টারি ট্রাক্ট এবং প্যানক্রিয়াটিক ডিজিজ, লিভার ডিজিজ মানে লিভার চ্যাপ্টারটা যেটা, কিডনি ওখানে কিডনি যে চ্যাপ্টারটা আছে, ইউরিনারি ট্রাক্ট ডিজিজ সহ, কার্ডিওভাস্কুলার ডিজিজ। তারপর হচ্ছে যে এখানেও কিন্তু ইনফেকশাস ডিজিজ, ক্রিটিক্যাল ইলনেসকে আমরা রাখছি, এখানেও পয়জনিংকে রাখছি, অনকোলজিকে রাখা আছে। মানে আসলে চ্যাপ্টার মানে ডেভিডসনের চ্যাপ্টারগুলো ভাগ করে দেওয়া আছে। সেটা এখন থাকলেই যে একদম পুরো সমস্ত সিস্টেম থেকে তোমাকে ধরা হবে, নট নেসেসারি। এটা ইট ডিপেন্ডস আপন দ্য এক্সামিনার। তোমার আর অনেক অনেক জায়গায় হচ্ছে যে আমাদের যেমন অনেক কিছু স্ট্রাকচার কোশ্চেনও করা আছে, অনেক মেডিকেল কলেজেই এটা থাকে। ওই হয়তো ওখানে 20টা কোশ্চেনের ইয়ে আছে, স্ট্রাকচার কোশ্চেন, একদম টাইপ করা কোশ্চেন আছে। হয়তো আমরা বলি যে তুমি একটা টানো, যে কোনো একটা টানলো, ওখানে হয়তো 10টা কোশ্চেন দেওয়া আছে, তো 10টা কোশ্চেনের মধ্যে হয়তো প্রথম কোশ্চেনটা হয়তো একটু ইজি থাকে, তারপরটা আর একটু ইজি থাকে, এবং প্রথম 2-3টা ইজি থাকে, পরে আস্তে আস্তে দিকে যে ভালো করবে সে হয়তো পরের দিকে আর একটু একটু হার্ড বা একটু ডিপের দিকে যায় কোশ্চেনগুলো। তো এটা ডিপেন্ডস করে যে ওই স্টুডেন্টের পারফরমেন্সের ওপর, তার অ্যান্সার মুডের ওপর, মুড অফ অ্যান্সার কীভাবে দিচ্ছে সেভাবে। কারণ এটা কোনো ব্যাপার না, এটাও হইতে পারে যে আমি একটা তোমাকে ইয়ে টানতে বললাম, ওখানকার একটা স্ট্রাকচার কোশ্চেনে একটা ইয়ে টানতে বললাম, তুমি টানলা, তুমি আমি হয়তো বললাম তুমি 3 নম্বর কোশ্চেনটা পড়ো কি আছে, বললাম যে 4 নম্বর কোশ্চেনটা দেখো তো কি আছে, পড়ো পড়ো এবং এটা অ্যান্সার দাও। তারপরে হয়তো দেখতেছি যে না খুব ভালো পারতেছো, তাহলে বললাম যে ঠিক আছে লাস্টের কোশ্চেনটা পড়ো। ওটা একটু লাস্টের কোশ্চেনগুলো সাধারণত আমরা ওইভাবেই সাজাইছি, এটা আমাদের আমাদের এটা নিজস্ব ইয়ে। পরের দিকে হয়তো একটু কঠিন থাকে। তাহলে তুমি যদি পারো, তাহলে তোমার একটা এসব পারা মানে হলো একটা বোনাস মার্ক ক্যারি করা, একটা এক্সট্রা ইমপ্রেশন ক্যারি করা টুয়ার্ডস দ্য এক্সামিনার, এটা হতে পারে। কিন্তু এটা নিয়ে সবাই যে একদম ওইটাই ধরবে তা না, এমন বলবে না যে প্রথমেই বলবে না যে 10 নম্বর কোশ্চেন উত্তরটা দাও, এভাবে হয় না। আমরা ওই যে আগে ইজি থেকেই হয়তো শুরু করি, হয়তো বললো যে ইডিমার কারণ কি, এবার 1 নম্বর কোশ্চেন আছে, তাই না? এইভাবে তারপরে হয়তো শেষের দিকে হয়তো আরও অনেক একটু থাকে, সেটা ডিপেন্ডস করে ওই বললাম যেটা মেডিকেল কলেজ টিচার এবং এক্সামিনারের তাদের ইয়ার উপর নির্ভর করে। তো যেটাই হোক না কেন এভাবে হইতে পারে, অথবা একটা এমনিতেই কিন্তু তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে এমনিতেই, যে যেহেতু আমার ভাগে একটা ইনফেকশন আছে, বা আমার ভাগে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, বা আমার ভাগে রেসপিরেটরি সিস্টেম আছে, তো যেটাই হোক না কেন, রেসপিরেটরি সিস্টেম থাক, কার্ডিওভাস্কুলার সিস্টেম থাক, কোশ্চেনের একটা ধরন অন্যভাবে হতে পারে। আমি যদি বলি যে একটা 40 years old female presented with recent history of weight gain, তোমার কাছে কি কি মনে হয়? তো তুমি সেটা ওইভাবে উত্তর দেবা। আমি কিন্তু এখানে তোমাকে ক্লু দিছি যে 40 years মেল ফিমেল পেশেন্ট তোমাকে রিসেন্টলি আসছে ওয়েট গেইন নিয়ে। তাহলে একটা ফিমেল পেশেন্ট ওয়েট গেইন নিয়ে আসছে, এটার মানে হচ্ছে যে তার আমরা একটা হাইপোথাইরয়েডিজমকে কিন্তু বাদ দিতে পারবো না। বরঞ্চ তুমি যদি এখানে 1 নম্বরে বলো তাহলে ভালো, অথবা তুমি এখানে সিম্পল ওবেসিটি বললা, আরও অনেক কিছু আছে, কোচিং ডিজিজ আছে, বা অ্যাক্রোমেগালি বলতে পারো, সেটা হচ্ছে থিওরিটিক্যাল কথা। বাট হাইপোথাইরয়েডিজমকে হয়তো ওই টিচার জানতে চাচ্ছেন যে তুমি হাইপোথাইরয়েডিজমটা বলো কিনা। হাইপোথাইরয়েডিজম যখন তোমাকে বললো, তখন তোমাকে হয়তো আর নেক্সট কোশ্চেন করতে পারে যে এই ওয়েট গেইন ছাড়া আর কি কি কমন ফিচার থাকে হাইপোথাইরয়েডিজমে। তখন তুমি সেভাবে বললাম যে তার কোল্ড ইনটলারেন্স থাকে, তাই না, তার হোর্সনেস অফ ভয়েস থাকে, কনস্টিটিউশন থাকতে পারে। এইভাবে যে সমস্ত সিমটমগুলো আছে তোমরা হয়তো তখন এইভাবে আগাইলা। তারপর হাইপোথাইরয়েডিজমের পেশেন্টে কী ইংলিশ নেম বলে তুমি বুঝবা, এবং এর কী ট্রিটমেন্ট দিবা। তো যদি আমরা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট ট্রিটমেন্ট জিজ্ঞেস করি, কী দিতে হয়, থাইরক্সিন দিতে হয়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। তো নেক্সট কোশ্চেনটাই থাকে যে কতদিন দিবা, তো তখন তোমাকে বলতে হবে লাইফ লং দিতে, এই অ্যান্সার। আর তুমি যদি প্রথমেই আবার একবারই বলে দাও যে আমি থাইরক্সিন দেবো লাইফ লং, তাহলে একটা কোশ্চেনে কিন্তু তুমি নিজেই কিন্তু এটা মানে কাট করে দিবে আর কি। তো এগুলো কিছু টেকনিক আসলে, তুমি হয়তো বললো যে স্যার থাইরক্সিন দেবো বলে চুপ করে থাকলাম, তখন নেক্সট কিন্তু তোমাকে অবশ্যই এক্সামে জিজ্ঞাসা করো কতদিন দেবা থাইরক্সিন, যে লাইফ লং। তাহলে তোমার আর একটা কোশ্চেনে তোমার অন্তত একটা স্কোপ থাকলো।
তাহলে এটা কিছু তোমার টেকনিক এটা করতে ইয়া হতে পারে আর কি। তা এইভাবে আরেকটা হতে পারে যে একটা পেশেন্ট রিসেন্টলি তোমার কাছে আসছে যে তার ওয়েট লস হচ্ছে দীর্ঘ মানে কিছুদিন থেকে লাস্ট 1 মাস থেকে তার ওয়েট লস হচ্ছে। তখন তুমি কি কি চিন্তা করবা? তাহলে তুমি তার ওয়েট লসের যে সমস্ত কারণ, তাহলে তুমি এটা টিবি চিন্তা করতে পারো। পেশেন্টের যে বয়সটা যদি কীরকম বলতেছে খেয়াল করবা। যদি বয়সটা বেশি বলে তাহলে একটা মেলিগনেন্সির কথা মাথায় রাখতে হবে। কম বয়সেও মেলিগনেন্সি হয়, বাট তখন মেলিগনেন্সিকে 1 নম্বরে বলা যাবে না। তাহলে তুমি টিউবারকুলোসিস বলতে পারো, ওয়েট লস হয়। ডায়াবেটিস বলতে পারো, সেখানে ওয়েট লস হয়। তারপরে তোমার এই থাইরোটক্সিকোসিস বলতে পারো, সেখানে ওয়েট লস হয়। তার মানে এক্সামিনারের উদ্দেশ্য থাকবে, ওইটা তো একটা কোশ্চেন ছিলই। তোমাকে এই যে কোশ্চেনগুলো থাকতে হয়তো একটা ডিজিজ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তোমাকে হয়তো টিবির কথা বলতে পারে, তোমাকে হয়তো থাইরোটক্সিকোসিস ধরতে পারে, তোমাকে হয়তো অন্য কোনো যদি মেলিগনেন্সি থাকে বা অন্য ইয়ে থাকে তাহলে সেখান থেকে তোমাকে কোশ্চেন বা ডায়াবেটিস সম্পর্কে হয়তো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো এইটা হচ্ছে তো ওই এক্সামিনের মাথায় থাকে যে আমি তাকে কোন ডিজিজটা ধরবো, সেই জন্য তার একটা পিছন থাকে একটা সিনারিও দিয়ে তোমাকে ওই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে নিয়ে আসে তারপরে ওইখান থেকে একটা ডিজিজকে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবা যে কখনোই টিউবারক্লোসিস সম্পর্কে জানি না, না জানি আমি পরীক্ষা দিতে আসছি, এটা হবে না। মাস্ট, ইউ শুড নো ইট। কারণ এই টিউবারক্লোসিস কিন্তু তোমাকে সবখানে তোমাকে আসতে পারে। ইফিউশন থাকলেও আসতে পারে, লিম্ব অ্যাডেনোপ্যাথি কেস থাকলেও আসতে পারে, ওয়েট লসের পেশেন্ট থাকলেও আসতে পারে, কপ উইথ হেমোপটাইসিস হলেও আসতে পারে। মানে যেখানেই যাক না কেন, একটা যদি একটা জেনারেল লিম্ব অ্যাডেনোপ্যাথি পেশেন্ট সেখানেও টিবি, তাই না? একটা অর্গানোমেগালি উইথ লিম্ব অ্যাডেনোপ্যাথি সেখানেও টিবি। তার মানে টিবিটা কিন্তু সবখানেই আসতেছে। তাহলে টিবি যদি কেউ ভালো করে না পড়ে যাও, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে ইট ইজ ভেরি মাচ কমন ডিজিজ, তাহলে এইটার সম্বন্ধে না পড়ে গেলে কিন্তু অবশ্যই এটা টিচাররা মাইন্ড করবেই। কারণ এটা তো আমরা তো সবসময় স্টুডেন্টকে বলি যে টিবি সবখানেই আমরা একটা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তাহলে এনটিটিভি দিয়ে আমরা ট্রায়াল দিই। তার মানে এটা ইন আওয়ার কান্ট্রি যেহেতু টিবি কমন, আমরা হয়তো অনেক সময় ডায়াগনোসিস করতে পারি না, কিন্তু আমরা অন ট্রায়াল থেরাপি বলতে একটা কথা আছে, তাহলে আমরা ট্রায়াল দিয়ে দিই। এনটিটিভি দিয়ে যদি আমরা দেখি যারা রেসপন্স করতেছে, তো সুতরাং এটা ওই টিবি হিসেবে মানে ট্রিটমেন্ট পাবে। তাহলে এই জন্য টিবি কিন্তু সবখানেই আসতে পারে, সেটা ওয়েট লসই হোক, জেনারেল লিম্ফ্যাডেনোপ্যাথি হোক, অথবা লিম্ফ্যাডেনোপ্যাথি অর্গানোমেগালি হোক, অথবা কপ উইথ হেমোপ্টাইসিস হোক, মানে ইকুয়েশন হোক, কনসালটেশন হোক, সবখানেই কিন্তু টিবিটা কিন্তু আসতে পারে। তবে টিবি সম্বন্ধে জানতে হবে। আমি কিন্তু কমনলি সবসময় এটা বলি যে টিবি সম্পর্কে জেনে আসতেই হবে। আর একটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজ। এনসিডির মধ্যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন এতই ইম্পর্টেন্ট একটা টপিক, বা এই টপিকগুলো বাদ দিয়ে কিন্তু আসা যাবে না। তুমি দেখবা যে ডায়াবেটিস তোমাকে যে কোনো জায়গায় জিজ্ঞাসা করা হতে পারে, যে কোনো জায়গায়, এবং পেশেন্টের কোমরবিড কন্ডিশন হিসেবে ডায়াবেটিস নিয়ে আসতে পারে। পেশেন্টের তুমি ওয়েট লসের কথা বললেও তোমাকে ডায়াবেটিস হতে পারে, বা একটা ওবেস পার্সনে কী কমপ্লিকেশন হতে পারে সেখানেও ডায়াবেটিসের কথা আসতে পারে। বা একটা পেশেন্ট তোমাকে হয়তো তুমি ইসিজিটা পড়লা, ইসিটা দেখলা যে একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তা আমি যদি বলি যে এই পেশেন্টের ডায়াবেটিস আছে, তখন তুমি কি অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট দিবা? সে হয়তো আগে থেকে ওরাল ড্রাগ খায়, তা তখন তো আর একুট এমার্জেন্সি, একুট এমআই, তখন তো তুমি তাকে ওরাল ড্রাগ দিবা না, তখন তাকে কী দিবা? ইনসুলিন দিবা। তাহলে এনি কেস, এনি এমার্জেন্সি উইথ ডায়াবেটিস মেলাইটাস, চয়েস অফ ড্রাগ হচ্ছে ইনসুলিন, তাই তো? সেটা সার্জারি হোক, একুট এমআই হোক, অথবা যে কোনো ধরনের একুট ইয়া হোক, একুট স্ট্রোক হোক, বা যে কোনো কিছুই হোক। তাহলে এই যে তোমার একটা এখানে ডায়াবেটিসটা কিন্তু আসবেই। আর ডায়াবেটিস আমাদের সমাজে একটা কমন একটা ডিজিজ। এটা নট অনলি দ্য ডিজিজ অফ অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, ইট ইজ গ্লোবালি প্রত্যেকে গরিব ধনী সবাইকে প্রায় এটা ধরে ফেলতেছে আর কি। তো এই জন্য ডায়াবেটিসটা প্লাস পাশাপাশি হাইপার টেনশন সম্পর্কে জানতে হবে। কারণ কেন জানতে হবে? তুমি দেখো যে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার ওয়ার্ডের মধ্যে, মেডিসিন ওয়ার্ডের মধ্যে কী কী রুগী তুমি দেখছো, এটা ওটা কিন্তু কোশ্চেন হতে পারে। তাহলে তুমি বলবা যে স্যার আমি অনেক রুগী দেখছি আনকনসাস পেশেন্ট, সিকেডি রুগী অনেক দেখছি। তাহলে এই যে আনকনসাস মানে কি? আনকনসাস হলে একটা হলে স্ট্রোকে হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, বা এনকেফালাইটিস হতে পারে, তাই তো? সেরিব্রাল ম্যালেরিয়া, এটা যাদের বাসায় সিটাং তারা হয়তো ওই দিকে চিন্তা করতে পারে বেশি। সেরিব্রাল ম্যালেরিয়া এটা একটা রিজন ভিত্তিক যদিও হয়, তবে অন্যখানেও ওটা হতে পারে, সেটা মাথায় রাখতে হবে।
তবে কমনলি যেহেতু ওই সাইডে আছে বেশি, ওটা অবশ্যই ওখানে মাথা রাখতে হবে। সেরিব্রাল ম্যালেরিয়া হতে পারে, ইনফেকশন হতে পারে, হাইপোগ্লাইসেমিক কমা হতে পারে, যে কোনো কারণে এটা আনকনসাস যদি হয় পেশেন্টটা, অথবা কোনো মেটাবলিক কজ যদি আরও থাকে, যেমন হেপাটিক এনকেফালোপ্যাথি বা ইউরিমিক এনকেফালোপ্যাথি হয়, তাহলে আমি আনকনসাস পেশেন্টগুলো দেখছি। তাহলে মোস্টলি হচ্ছে স্ট্রোকের কথা কিন্তু বলতেই হবে। তাহলে এই স্ট্রোকের মানে প্রিডিসপোজিং ফ্যাক্টরটা কি? আমরা জানি তো যে স্ট্রোকের কিছু ফিক্সড ফ্যাক্টর থাকে, কিছু মডিফায়েবল ফ্যাক্টর থাকে। তাহলে ফিক্সড ফ্যাক্টর তো তোমার চোখের সামনেই আছে। প্যাশেন্ট প্যাশেন্ট যদি মেল হয়, পেশেন্টটা যদি মিডল এজ আর এল্ডারলি হয়, পেশেন্টের যদি অ্যাবডোমিনাল ওবেসিটি বা থাকে, পেশেন্টের যদি এভিডেন্স অফ ধরো যে ডিসলিপিডিমে থাকে বা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে বা জেনেটিক হিস্ট্রি থাকে, কিছু ফিক্সড আছে, কিছু মডিফায়েবল আছে। যে মডিফায়েবলের মধ্যে কমন ইয়া হচ্ছে হাইপার টেনশন, ডায়াবেটিস। তাহলে দেখো এখানেও হাইপার টেনশন আসতেছে, এখানেও ডায়াবেটিসটা আসতেছে। তাহলে হাইপার টেনশন সম্পর্কে জানা, ডায়াবেটিস সম্পর্কে জানা কত জরুরি চিন্তা করে দেখো। এটা হচ্ছে গ্লোবাল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ। ইট অ্যাফেক্টস দ্য অল ভাইটাল অর্গান অফ আওয়ার বডি। সুতরাং আমাকে তুমি সিগারেটি পড়লেও সেখানে হাইপার টেনশন। এখন একটা পেশেন্ট যদি হয় যে তোমাকে আমরা একদম জিজ্ঞেস করি আমার সময় পরীক্ষায় যে এই পেশেন্টটা তার দীর্ঘদিন যাবত তার হাইপার টেনশন আছে, এই কন্ট্রোল থাকে থাকে না বা এরকম হয়, রিসেন্টলি তাদের সিকিউরিটি ডেভেলপ করছে, হাউ ইট আন্ডারস্ট্যান্ড, কীভাবে বুঝবো তার সিকিউরিটি ডেভেলপ করছে? তাহলে তখন তোমাকে বলতে হবে তাহলে এই পেশেন্টের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হচ্ছে হাইপার টেনশন। এখন তার সিকিউরিটি ডেভেলপ করছে কীভাবে বুঝবো? দেখবো যে পেশেন্টটা বলবে যে আমার খাওয়ার রুচি নাই, অ্যানোরেক্সিয়া, নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, বডি সোয়েলিং হতে পারে, নখ চুরি হতে পারে, অথবা ইউরিন আউটপুটটা আরও কমে যেতে পারে। বুঝতে পারছো তো? অথবা যদি ইউরেনিক যদি ফিচার থাকে সেই ইউরেনিক ফিচারগুলো তাকে নিয়ে আসতে পারে। সেটা ইউরেনিক পেরিকার্ডিটিস হতে পারে, ইউরেনিক পালমোনারি ইডিমা হতে পারে, বা ইউরেনিক এনকেফালোপ্যাথি হতে পারে। কারণ এইভাবে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই পেশেন্টটা সিকেডির দিকে যাচ্ছে। তাহলে তুমি এক্সামিন করে কি পাবা? দেখবা যার এনিমিয়া আছে, হয়তো ইডিমা থাকতে পারে, হয়তো হাইপারটেনশন আছে। তাহলে একটা পেশেন্ট সিমটমস যদি নিয়ে আসে যে অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, অথবা হিস্ট্রি অফ বডি সোয়েলিং, patient known case of hypertension, on examination patient is anemic, patient is being hypertension, there may be leg edema, maybe, তাহলে তখন ডায়াগনোসিস হয়ে গেলো, ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিন্তু সিকেডি, হাইপারটেনশন উইথ সিকেডি। তাহলে কত কমন, ওয়ার্ডের মধ্যে সিকেডি রোগী প্রচুর পাওয়া যায়। তাহলে স্ট্রোক, সিকেডি যেটাই নিয়ে আসো না কেন, আলটিমেটলি হাইপারটেনশন আসতেছে, আলটিমেটলি ডায়াবেটিস আসতেছে। যারা কার্ডিওলজিতে কাজ করে, ইসকেমিক হার্ট ডিজিজ, তাদের ব্যাকগ্রাউন্ডে কি? তার একই তো ঘটনা, সেখানেও তো মেল আছে, এজ আছে, মানে সেক্স, এজ, ফ্যামিলি হিস্ট্রি, ইথনিসিটি সবই আছে। সাথে আর কি এই ফ্যাক্টরগুলোও কিন্তু আছে না, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, ডিসলিপিডিমিয়া আছে, অ্যালকোহল, স্মোকিং, সেডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি সবই তো আছে। তাহলে হাইপারটেনশন, ডায়াবেটিস কিন্তু এখানেও আছে। তাহলে হাইপারটেনশন, ডায়াবেটিস ছাড়া, টিউবারকুলোসিস ছাড়া কিন্তু পরীক্ষায় আসা খুবই রিস্কি হবে। কিন্তু আমি এটা বারবার বলি, আমার স্টুডেন্টদেরকে সবসময় এটা বলি আমি, যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হাইপারটেনশন, ডায়াবেটিস জানতে হবে। আর টিউবারকুলোসিস যেহেতু খুবই কমন আমাদের দেশে, এবং এটা যেহেতু সবখানেই হতে পারে, সব জায়গায় এটা এফেক্ট করতে পারে, যে কোনো জায়গায় এটা হতে পারে, পুরা থেকে শুরু করে, এবং যে কোনো টিউবারকুলার মেনিনজাইটিস থেকে শুরু করে, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন থেকে শুরু করে, অর্গানোমেগালি লিমারোপ্যাথি শুরু করে, সবখানে হতে পারে। তাহলে এই জন্য এটা কিন্তু আমাদেরকে টিবিতে ভালো করে জানতে হবে। টিউবারকুলোসিস, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই জিনিসগুলো কিন্তু যে কোনো জায়গায় কিন্তু তোমাকে মানে জিজ্ঞাসা করার মানে যথেষ্ট সম্ভাবনা আছে। তাহলে এটা তোমার সেইভাবে প্রিপারেশন নিবে আর কি। তাহলে আমি বললাম যে ভাইবা টেবিলে এরকম দুইটা বোর্ড যখন থাকবে, মেডিসিনে দুইটা বোর্ড, পেডিস্ট্রিক্স তো আলাদা, পেডিস্ট্রিক্স নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তাহলে যেহেতু ভাইবা বোর্ড দুইটা থাকবে, তাহলে একটা বোর্ডের তো এক্সামিনার, একজন মেডিসিন এক্সামিনারের সাথে সাইকেট্রি অথবা স্কিন মেডিক স্যাররা থাকেন। তখন স্কিনের তো কমন যে ডিজিজগুলো আছে, তুমি স্ক্রাব করতে হবে, ওখানে সোরিয়াসিস আছে, এটা করতে হবে। হয়তো ওখানে পেশেন্ট থাকলো, পেশেন্টকে দেখে হয়তো তোমাকে ডায়াগনোস করতে হতে পারে, তোমার টিনিয়াসিস, টিনিয়া কর্পোরিস, এটা তোমাকে জানতে হবে, তাই না? আর কিছু এসটিডি আছে, যেমন গনোরিয়া, সিফিলিস আর ল্যাপ্রোসি সম্পর্কে জানতে হবে। এই জিনিসগুলোর সম্বন্ধে একটু ধারণা থাকলে তখন এই গ্রোথ জিনিসগুলো বাদ দিয়ে আসা যাবে না পরীক্ষা হবে। আর মানে ভাইবার তো আসলে বললাম না যে ভাইবার তো কোনো সীমা নাই বা সীমারেখা নাই, কিন্তু আমরা মোস্ট অফ দ্য এক্সামিনার বা মোস্ট অফ দ্য টিচার কিন্তু সবসময় চিন্তা করে ওয়ার্ড ওরিয়েন্টেড যে সমস্ত পেশেন্টগুলো ভর্তি হয়, ওয়ার্ড রিলেটেড যে সমস্ত পেশেন্টগুলো বেশি ফেস করতে হয়,
সেইগুলো দেখেই কিন্তু বেশি স্যাররা জোর দেন, যতটুকু আমি এটা জানি বা বুঝি আর কি, বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি। কারণ আমরা রাউন্ড দিলে দেখবো যে আমাদের রাউন্ডের মধ্যে বেশিতে পাওয়া যায় স্ট্রোক পাওয়া যায়, মেনিনজাইটিস এনকেফেলাইটিস পাওয়া যায়, এই সিকেডি পেশেন্ট পাওয়া যায়, সিএলডি পেশেন্ট পাওয়া যায়, নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট পাওয়া যায়, পয়জনিং এর পেশেন্ট পাওয়া যায়। পয়জনিং কিন্তু খুবই সেলফ হার্ম হোক আর মানে সেলফ পয়জনিং হোক, আর একটা হতে পারে স্ট্রিট পয়জনিং হয়, তাই না? অনেকে যা ধরো যে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওই তার রাস্তার মধ্যে বাসের মধ্যে হোক বা অন্য কোথাও হোক, তাকে হয়তো মানে পয়জনিং করে, তার হয়তো মোবাইল টাকা পয়সা ছিনতাই করে ফেলে আর কি। তাহলে এই জন্য স্ট্রিট পয়জনিং জানতে হবে। এবং আমরা আর একটা জিনিস জিজ্ঞেস করি খুব মানে কমনলি, যে তুমি মেডিসিন ওয়ার্ডে মনে করো অ্যাজ এ ইন্টার্নশিপ তুমি ডিউটি করতেছো, তো তুমি ওইখানে একটা আনকনসাস পেশেন্ট তোমার কাছে আসলো, তো তুমি এই পেশেন্টটাকে তুমি কী করবা? তুমি ফার্স্ট লাইন যেহেতু ডক্টর, তুমি ফার্স্ট অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, তাহলে তুমি কী করবে? অ্যাজ এ ইন্টার্ন ডক্টর হয়তো বিকালবেলা তুমি এই সময় ডিউটি করতেছো, তোমার সিনিয়র হয়তো ওই সময় নাই, তাহলে তোমাকে জানতে হবে যে একটা আনকনসাস পেশেন্ট এখানে আসলো, আসার পরে আমি তাহলে প্রথমে আমার কী করতে হবে? একটা আনকনসাস পেশেন্ট, তার হয়তো সাথে অ্যাড্রেস থাকতেও পারে নাও থাকতে পারে, তাই না? অনেক সময় হয়তো সে বাজারে গেছে একাই, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, মানুষজন নিয়ে আসছে, কেউ বলতে পারে না। অথবা সে ঢাকা থেকে আসতেছে বা কোনো রিমোট কোনো এরিয়াতে যাচ্ছে, হঠাৎ করে আনকনসাস হয়েছে, তাকে হয়তো বাসের হেল্পার বা সুপারভাইজার বা অন্য কোনো লোক তাকে এমার্জেন্সি নিয়ে এসে তোমার মেডিসিন অর্ডার দিয়ে গেছে, তুমি বলতে পারতেছো না, হিস্ট্রি নিতে পারতেছো না, তাহলে তুমি কী করবা? তাহলে একটা আনকনসাস পেশেন্টের প্রথমে যেটা করতে হবে, তার এবিসি ম্যানেজমেন্টটা করে নিতে হবে, মানে তার এয়ারওয়েটা ঠিক আছে কিনা, ব্রিদিংটা ঠিক আছে কিনা, তার সার্কুলেশনটা এস্টাবলিশ, একটা চ্যানেল এস্টাবলিশ করে দিতে হবে, করে ফেলে তাকে কুইক অ্যাসেস করতে হবে। এবং আমার একটা বেড সাইড একটা ব্লাড সুগার তুমি দেখে নিতে পারো, কারণ গ্লুকোমিটার দিয়ে খুব ইজিলি এটা দেখা যায়। ব্লাড সুগারটা দেখার উদ্দেশ্য হলো যে পেশেন্টের যে হাইপোগ্লাইসেমিক কমাতে থাকে, তাহলে তুমি ইনস্ট্যান্ট তুমি তাকে ম্যানেজ করলেই, মানে তুমি তাকে যদি একটা গ্লুকোজ কন্টেনিং যদি একটা ফ্লুইড দিয়ে দাও আইভি, তাহলে ইনস্ট্যান্ট তার কনসাসনেস রিগেইন হয়ে যাবে। তাহলে এটা একটা তোমার মানে পজিটিভ সাইড। এরকম অনেক রোগী আছে হাইপোগ্লাইসেমিয়া হয়, হয়তো ইনসুলিন নেসে খায়নি, অথবা ডায়াবেটিক রোগী দীর্ঘক্ষণ ফাস্টিং খালে তারা কিন্তু হাইপোগ্লাইসেমিয়াতে চলে যায়। তাহলে এই হয়তো সে বাজারে গেছে করতে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, তাই তুমি ইনস্ট্যান্ট একটা বেড সাইড একটা ব্লাড সুগার দেখে আর একটা এবিসি ম্যানেজমেন্ট দিয়ে, তারপর তুমি ব্লাড ভাইটাল সাইনগুলো দেখবা, পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেশন, নেক রিজিডিটি, কন্ডিশন এগুলো আছে কিনা, টেম্পারেচার আছে কিনা, প্লান্টার রেসপন্স, কুইক অ্যাসেসগুলো করে ফেলবো আর কি। করে তারপরে তোমার ওটা দেখে তখন এটা কি স্ট্রোক, নাকি এটা মেনিনজাইটিস, নাকি এটা পয়জনিং, নাকি এটা হাইপোগ্লাইসেমিক কমা, নাকি এটা অন্য কোনো মেটাবলিক ডিজিজ, যেমন হেপাটিক এনকেফালোপ্যাথি, অথবা হেপাটিক এনকেফালোপ্যাথি সরাসরি হবে না, তার হয়তো আগে থেকে একটা কোনো প্রিডিসপোজিং ইয়া থাকতে পারে, হয়তো তার সিএলডি আছে, অথবা তার রিসেন্ট কোনো একুট হেপাটাইটিস হয়ে তার হয়তো পার্মানেন্ট হেপাটিক ফেলিয়ার হতে পারে। এটা তো তুমি দেখলে পরে বুঝবা আর কি। তো এইভাবে তোমাকে কিন্তু আগাইতে হবে, যে আমি কিভাবে একটা আনকনসিয়াস পেশেন্টকে কীভাবে প্রসিড করবো আসলে এভাবে। তো এইভাবে আমরা ওয়ার্ডে যে জিনিসগুলো দেখি, বললাম যে একটা এরকম আনকনসিয়াস পেশেন্টের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে কিন্তু আমরা এই পেশেন্টটা দেখি, এবং এটা আমরা কিন্তু হামেশাই পরীক্ষা হলে জিজ্ঞাসা করি তো তুমি মেডিসিন ওয়ার্ডে কী কী রোগী দেখছো। পয়জনিং তো আছেই, পয়জনিং তো তোমার অর্গানোফসফাস কম্পাউন্ড পয়জনিং অনেক, এটা গ্রামগঞ্জের লোকেরা বেশি খায়, কিন্তু শিক্ষিত লোকেরা কী খায় বেশি? শিক্ষিত লোকেরা সিলেটিভ পয়জনিং বেশি চুজ করে, অথবা প্যারাসিটামল পয়জনিং। তাহলে তোমার অর্গানোফসফাস কম্পাউন্ড পয়জনিং, সিলেটিভ পয়জনিং, প্যারাসিটামল পয়জনিং, এগুলো জানতে হবে। এখন কেরোসিন তো বন্ধ করে, অনেক সময় কেরোসিন অনেকে খায় না। আর একটা হলো মোস্ট এখন পাওয়া যায় যে হারপিক অথবা স্যাভলন পয়জনিং পাওয়া যায় পেশেন্টের। তাহলে এটা জানতে হবে, এটা জানলে তখন তোমার জন্য এই 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 পয়জনিংয়ের এই জিনিসগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। এখন পয়জনিং কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু অফ মেডিসিন ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ডে অনেক কিন্তু পয়জনিংয়ের পেশেন্ট এভাবে পাওয়া যায়। তো এই জন্য পয়জনিং আমি কোনগুলোকে বেশি গুরুত্ব দেবো, সেই জিনিসগুলোকে তোমার টার্গেট করে করে কিন্তু পড়াশোনা করতে হবে। তাহলে এইভাবে তুমি ভাইবা দিচ্ছ ভাইবার টেবিলে, তারপর তুমি শর্ট কেস দিচ্ছ শর্ট কেসের জায়গায়, আর লং কেসে তোমার থাকতেইছে। লং কেসে তুমি যেহেতু অনেক সময় পাবা, এবং এই লং কেসটা সুন্দরভাবে গোছায় গোছায়, মানে তার হিস্ট্রি, তার কীভাবে কী ইনভেস্টিগেশন করবা, কী এক্সামিন করবা, প্রত্যেকটা জিনিস যেন সুন্দরভাবে থাকে আর কি। তো আমার মনে হয় যে লং কেস, শর্ট কেস, বা এই যে প্রত্যেকটা ধরে ধরে আরও পরেও হয়তো আলোচনা করার সুযোগ মানে পাইলে এখন আমি আবার হয়তো কথা বলতে পারবো। আর আশা মানে প্রত্যেকটা লং কেস ধরে ধরে যতটুকু সম্ভব আর কি, যতটুকু সম্ভব নিজেকে একটু প্রিপেয়ার করবা।
আর একটা হলো যে ওখানে অনেক সময় যে অ্যাকুট হেপাটাইটিসের পেশেন্টগুলো পাওয়া যায়, মানে ভাইরাল হেপাটাইটিস, যেটা ভাইরাল হেপাটাইটিস পেশেন্টগুলো কিন্তু ওয়ার্ডে ভর্তি থাকে, জন্ডিস টন্ডিস নিয়ে আসে, তো এই পেশেন্টগুলো কিন্তু লং কেস হিসেবে থাকে। আর পরীক্ষা হলে কিন্তু বর্ণনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটা জেনারেল লিম্ফোডেনোপ্যাথি পেলে একটা শর্ট কেস তো স্যাররা দিতেই পারে, তাই না? তাহলে সেই শর্ট কেস যখন জেনারেল লিম্ফোডেনোপ্যাথি দেবে, তাহলে তুমি এক্সামিনগুলো করবা যেভাবে করতে হয়, যে সার্ভাইকাল, এক্সিলারি বা ইনগুইনাল রিজনে আসছে, এটা করলা। এটা করার পরে তোমাকে তো সেভাবে স্যারের কাছে রিপ্রোডিউস করতে হবে, বলতে হবে যে এটা কীভাবে তুমি বর্ণনা দিবে। তো ওইভাবে বলবা যে there is a generalized lymphadenopathy involving cervical, axillary and inguinal region, multiple in number, variable in size, height size measuring about, as for example, ধরো 3 into 3 centimeter, which is situated in the right supraclavicular region. Some are matted, some are discrete, firm in consistency, non-tender, not fixed with underlying structure, overlying sphenicity, there is no discharging sinus. এরকম তো একটা বর্ণনা তো দিতে হবে, তাই না? তাহলে এই বর্ণনাটা অভ্যাস করতে হবে। এটা আমি বললাম, আমার একটা রিক্যাপসুলেশন হয়ে গেল যে দেয়ার ইজ এ জেনারেল লিম্ফোডেনোপ্যাথি ইনভলভিং দ্য সার্ভাইকাল, এক্সিলারি অ্যান্ড inguinal region, multiple in number, variable in size, height size measuring about 3 to 3 centimeter, which is situated in the, মানে যেখানে সিচুয়েটেড সেখানেই বলবো, রাইট সুপ্রাক্লাভে হতে পারে, রাইট ইনগুইনাল হতে পারে, বা যে কোনো এক্সিলাতে হতে পারে, যেখানে আছে সেখানেই বলে দিলাম। Some are matted, some are discrete, firm in consistency, non-tender, not fixed with underlying structure, overlying sphenicity, there is no discharging sinus. তো প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্ব আছে, প্রত্যেকটা কথা। এখন পেশেন্টের যদি আমি লিম্ফ নোড যদি ইপিট্রোক্লিয়ার রিজনে পাই, তো হোয়াট এভার মে বি দ্য সাইজ, ইট ইজ প্যাথোগনোমনিক, মানে ইট ইজ প্যাথোলজিক্যাল। যদি আমি একটা স্কেলি লিম্ফ নোড পাই, হোয়াট এভার মে বি দ্য সাইজ, ইট ইজ প্যাথোলজিক্যাল, তাই তো? কিন্তু অনেক সময় ইনগুইনাল এবং সার্ভাইকাল রিজনের বা পোস্টিরিয়র সার্ভাইকাল রিজনে কিছু কিছু লিম্ফ নোড ওটা এমনিতেই থাকে, সাইজ এই জন্য ওখানে একটু দরকার আছে, সবসময় এটা মানে প্যাথোলজিক্যাল নাও হতে পারে, এটা তোমরা জানো। তাহলে এরকম লিম্ফ নোডের জন্য বর্ণনা তোমার দেওয়া হবে। তারপর তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই লিম্ফোডেনোপ্যাথি পেশেন্টটা তুমি আর কী কী দেখতে চাও ফিজিক্যাল এক্সামিনেশনে, তাহলে তুমি বলবা যে আমি অ্যানিমিয়াটা দেখতে চাই, তারপরে বনি টেন্ডেনেস আছে কিনা দেখতে চাই। কারণ আমি তোমাকে কিন্তু লিম্ফোডেনোপ্যাথির কারণ ধরবো না, না ধরে আমি বলবো যে তুমি এই জেনারেল লিম্ফোডেনোপ্যাথি পেশেন্টের আর কী কী জিনিস তুমি দেখতে চাও। তাহলে তুমি বলতে পারো যে আমি একটা পেশেন্টের, স্যার আমি অ্যানিমিয়াটা দেখতে চাই, আমি বনি টেন্ডেনেসটা দেখতে চাই। কারণ কি, বনি টেন্ডেনেস আর অ্যানিমিয়া থাকার কি ইন্ডিকেট করে? অ্যাকুট লিউকেমিয়া, তাই না? তাহলে অ্যানিমিয়া তো এই জেনারেল লিম্ফোডেনোপ্যাথি অন্য কারণে হতে পারে, টিবিতে হতে পারে, লিম্ফোমাতে হতে পারে, তাহলে আমি অ্যানিমিয়াটা অবশ্যই দেখবো। তাহলে অ্যানিমিয়া, বনি টেন্ডেনেস দেখবো। আর কি দেখবো? পেশেন্টের কোনো ব্লিডিং কোনো ম্যানিফেস্টেশন আছে কিনা, ইন দ্য ফর্ম অফ পারপুরা, ইকাইমোসিস, ব্লিডিং আছে কিনা, এটা দেখতে পারি, কারণ এটাও কিন্তু তোমার লিউকেমিয়া পেশেন্টের একটা ফিচার হতে পারে। আর কি দেখবো? আমি অর্গানোমেগালি আছে কিনা দেখবো, আইদার হেপাটোমেগালি আর স্প্লেনোমেগালি আর বোথ হেপাটোস্প্লেনোমেগালি আছে কিনা দেখবো। তাহলে এই যে তুমি যদি এটা কোরিলেট করো এইভাবে যে একটা পেশেন্টের অ্যানিমিয়া আছে, অর্গানোমেগালি আছে, লিম্ফোডেনোপ্যাথি আছে, তাহলে আই হ্যাভ সাম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। যদি একটা পেশেন্টের অ্যানিমিয়া থাকে, লিম্ফোডেনোপ্যাথি থাকে, বনি টেন্ডেনেস থাকে এবং ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, তাহলে আই হ্যাভ এ সিঙ্গেল ডায়াগনোসিস, লিউকেমিয়া, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমাকে আগাইতে হবে জিনিসগুলো। এটা জাস্ট অ্যাপ্রোচ, একটা লিম্ফোডেনোপ্যাথি পেশেন্টের বর্ণনা দেবা অ্যাজ এ এক্সামিনিং। তখন আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তোমার থিঙ্কিংটা কি, তুমি কী কী জিনিস দেখতে চাও এবং কেন দেখতে চাও। এই যদি এই পেশেন্টটার মনে করো লিম্ফ নোডটা ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার হয়, হার্ড ইনকনসিস্টেন্সি হয়, তাহলে কি এটা মেটাস্টেটিক লিম্ফ নোড, মানে তার কোনো প্রাইমারি কোথাও ম্যালিগনেন্সি আছে, সেখানে ওখানে মেটাস্টেসিস হয়েছে, এটা আমরা বুঝতে পারবো। যদি এই পেশেন্টটা বলা হয়েছিল না একটা ডিসচার্জিং সাইনাস আছে, তা ডিসচার্জিং সাইনাস কি ইন্ডিকেট করে? টিউবারক্লোসিস, ইন আওয়ার কান্ট্রি টিউবারক্লোসিস, যদিও অ্যাক্টিনোমাইকোসিস একটা ডিজিজ আছে, ইট ইজ নট সো কমন ইন আওয়ার কান্ট্রি, সেখানেও ডিসচার্জিং সাইনাস হতে পারে, তবে আমরা সেটা বলবো না, আমাদের দেশের জন্য আমরা বলবো tuberculosis. When a patient presented with discharging lymph node, তাহলে you can say it is a tuberculosis, তাই না? ওইটি একটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি। আর যদি পেশেন্ট এই লিম্ফ নোডগুলো যদি এমন হয় যে ম্যাটেড হয়ে গেছে, ম্যাটেড,
যে সাধারণত ম্যাটেড ইন্ডিকেটস করে এটাও টিউবারকুলোসিসের পক্ষে যায় কিন্তু, বাট লিম্ফোমার অ্যাডভান্স স্টেজেও কিন্তু এই তোমার লিম্ফ নোডগুলো কিন্তু ম্যাটেড হইতে পারে। এই জন্য জাস্ট এটা একটা মানে তোমার ধারণা থাকলো, একটা গেস থাকলো, আমরা তো কনফার্ম করবোই আসলে। তা এই যে আমি যদি বলি যে এই লিম্ফ অ্যাডেনোপ্যাথি পেশেন্টটার তুমি ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি করবা, তাহলে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হতে পারে কি, আমি করব সিবিসি উইথ পিভিএফ করব। খুব একদম সিম্পল অ্যান্সার বাট খুব ইনফরমেটিভ। সিবিসি উইথ কমেন্ট অন পেরিফেরাল ব্লাড ফিল্ম করব, এইটাই আমাকে গাইড করবে যে আমি তার সেটা কি লিউকেমিয়া নাকি অন্য কিছু, বা আমি নেক্সট ইনভেস্টিগেশনটা কি করব। আমি ওইটা না করলে তো আমি আসলে নেক্সট ইনভেস্টিগেশনে আগাইতে পারবো না। যদি পিবিএফে আমি দেখি যে কোনো অ্যাবনর্মাল সেল বা এটিপিক্যাল সেল বা ইমেচুর সেল নাই, তার মানে ইট ইজ ভার্চুয়ালি ইট ইজ আউট অফ লিউকেমিয়া, লিউকেমিয়া না। তখন আমি নেক্সট হিসাবে কি করব, আমি একটা লিম্ফ নোড বায়োপসি করলেই কিন্তু ডায়াগনোসিসটা করতে পারবো, যেটা লিম্ফোমা হতে পারে অথবা টিউবারকুলোসিস হতে পারে, টিউবারকুলোমাইনাইটিস হতে পারে, তাহলে বায়োপসি করবো। আর যদি দেখি যে আমি এটিপিক্যাল সেল পাচ্ছি অথবা ইমেচুর সেল অথবা ব্লাস্ট সেল পাচ্ছি, তখন আমি কি করব, নেক্সট ইনভেস্টমেন্ট করবো বোন ম্যারো স্টাডি করবো। তাহলে একটা লিম্ফ অ্যাডেনোপ্যাথি সম্বন্ধে দেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইন্টার রিলেটেড বা কো রিলেটেড, তাহলে আমাকে কিন্তু এভাবেই কিন্তু আগাইতে হবে। তাহলে তুমি যে লিম্ফ অ্যাডেনোপ্যাথিতে চিন্তা করো যে লিম্ফ অ্যাডেনোপ্যাথি আমি যখন পড়বো, লিম্ফ অ্যাডেনোপ্যাথিতে অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, সেই এইচআইভি এইডস থেকে শুরু করে হিস্টোপ্লাজমোসিস থেকে শুরু করে ড্রাগ ফিনাইটয়েন পর্যন্ত আছে। আমার তো এই ভাইবা বা এই যে শর্ট কেসে তো এত লাগবে না, আমি হলো ওই পেশেন্ট ওরিয়েন্টেড কথা তোমাকে জানতে চাবো। তুমি এই লিম্ফ অ্যাডেনোপ্যাথি কেসটা আর কি দেখতে চাও এবং তুমি কিভাবে এটা ডায়াগনোসিসে পৌঁছবো, তাহলে আমি সিবিসি পিডিএফ করে স্যার আমি নেক্সট ইনভেস্টিগেশনটা আমি করবো। ইট মে বি লিম্ফ নোড বায়োপসি অর এফএনএসি অর ইট মে বি বোন ম্যারো স্টাডি, ইট ডিপেন্ডস আপন দ্য ফাইন্ডিংস অফ পিবিএফ, সিবিসি উইথ পিবিএফ। ব্যাস, তোমার অ্যান্সার শেষ। এখন তুমি যদি একটা লিম্ফ নোড এক্সামিনেশন করতে গিয়ে দেখো তো সেখানে বায়োপসি মার্ক আছে, অলরেডি আছে, তারপরে তোমার পেশেন্টটা তুমি হয়তো এক্সাম পরীক্ষার দিনে করতেছো, তো বায়োপসি মার্ক থাকা মানে কি, তোমাকে যদি বলে যে এই পেশেন্টটার তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তুমি ওখানে সব বলবা যে লিম্ফোমা, ডিসিমিনেট টিবি, বাট লিউকেমিয়া কি বলবা, ইউজুয়ালি এখানে লিউকেমিয়া বলাটা ঠিক হবে না। কারণ যিনি বায়োপসি করছেন, যে ফিজিশিয়ান বা যে হসপিটালে যেখানেই করুক না কেন, বায়োপসি করার আগে কিন্তু অবশ্যই একটা সিবিসি পিভিএফ করছে। তো পিভিএফ তো যদি তাহলে এটিপিক্যাল সেল অবশ্যই দেখছে, হয়তো নাই, তারপরে না বায়োপসিটা করছে। তাহলে এই জন্য তখন তুমি বলতে পারো যে আমার কাছে মনে হচ্ছে যে এটা লিউকেমিয়া না। কেননা যে যেহেতু তার বায়োপসি মার্ক পাচ্ছি, মনে হচ্ছে যে ধরো এটা করার আগে তো অবশ্যই সিবিসি পিভিএফ করা হয়েছে। এইভাবে তোমার অ্যান্সারগুলো হতে পারে। তাহলে এইভাবে আমরা কিন্তু, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম লিম্ফ অ্যাডেনোপ্যাথির কেস, এবং এটা যে কোনো হতে পারে। এখানে আলোচনা করলে আরো অনেক আলোচনা করা যেতে পারে। যেমন একটা তোমার যদি হেপাটোমেগালি কেস তুমি পাও, তুমি যদি পাইলা যে একটা হেপাটোমেগালি, সে বর্ণনা তোমাকে শিখতে হবে তো, যে লিভার ইজ পালপেবল একটা সেন্টিমিটার ধরে নাও, যে 5 বা 6 সেন্টিমিটার ফ্রম দ্য কস্টাল মার্জিন, কোথায়, অ্যালং দ্য রাইট মিড ক্লাভিকুলার লাইন, তাই না, ফার্মিং কনসিস্টেন্সি, টেন্ডার না নন টেন্ডার বলতে হবে, সারফেসটা কীরকম, স্মুথ নাকি ইরেগুলার সেটা বলতে হবে, মার্জিনটা রাউন্ড, তারপরে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস, রাইট ফিফ ইন্টারকস্টাল স্পেস অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন, দেয়ার ইজ নো হেপাটিক ব্রুই অর রাফ। তো লিভার পালপেবল মানেই কিন্তু এনলার্জ নন, এই কথাটা মাথায় রাখতে হবে। স্প্রিন পালপেবল মানেই এনলার্জ, অলওয়েজ এনলার্জ ইফ দেয়ার স্প্রিন ইজ পালপেবল, বাট লিভার পালপেবল মিনস only palpable, may not be enlarged. Without enlargement of liver, liver may be palpable. সেজন্য লিভার পালপেবল বলাটা ভালো, লিভার পালপেবল বলাটাই বেশি শ্রেয়। এনলার্জ বলতে তখনই পারবা যখন তুমি লিভার স্পানটা দেখতে পারবে। তাহলে এরকম লিভার স্পান, লিভার পালপেবল পাওয়ার পরে তখন আমি যদি জিজ্ঞাসা করি যে এই যে তুমি লিভারটা পালপেবল পাইলা, তুমি যদি বলো যে এটা টেন্ডার হেপাটোমেগালি, তাই তুমি আর কি দেখতে চাও রিলেভেন্ট হিসাবে, তখন তুমি এক নম্বরে বলবো যে জন্ডিস দেখতে চাই, কারণ ভাইরাল হেপাটাইটিস ইজ এ কমন ইন আওয়ার কান্ট্রি, তাই না, ডিউ টু দ্য ল্যাক অফ ফুড হাইজিন, মানে স্যানিটেশন, ওয়াটার, এটার জন্য আমাদের একটা ভাইরাল হেপাটাইটিস মোট কমন। তাহলে আমার এক নম্বর অ্যান্সার হবে আমি এটা জন্ডিসটা দেখব। আর কি দেখতে পারি, রেইজ জেবিপি আছে কিনা, কেন, ওই যে রেইজ জিবিপি, এনলার্জড ইনার লিভার অ্যান্ড ডিপেন্ডেন্ট এডিমা, ইট ইজ ফিচার অফ কার্ডিনাল ফিচার অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর, এটা আমরা বলতে পারি। টেম্পারেচারটা দেখতে পারি, টেম্পারেচার কেন, ভাইরাল হেপাটাইটিসে টেম্পারেচার বাড়ে, এটা একটা কারণ।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিভার অ্যাক্সেসের কিন্তু টেম্পারেচারটা হাই গ্রেড অফ টেম্পারেচার হয়, পেশেন্ট টক্সিক হয়। দেখলেই বোঝা যায় একটা পেশেন্ট খুব টক্সিক, হাই গ্রেড অফ টেম্পারেচার উইথ চিলস অ্যান্ড রাইগো, মানে অ্যাবসেস, তো অ্যাবসেসের ফিচারই হচ্ছে হাই গ্রেড অফ ফিভার, সুইং টেম্পারেচার উইথ চিলস অ্যান্ড রাইগো। তাহলে এটা আমরা দেখবো। তাহলে এটা আমি কারণ তোমাকে জিজ্ঞেস করলাম না, এনলার্জড ইনার লিভারের কারণ কি কি, এটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম রিলেভেন্ট হিসেবে তুমি গিয়ে দেখবে। তাহলে তুমি এইভাবে কিন্তু এটা ওই ডায়াগনোসিসটা করতে পারো। তো এই অসংখ্য উদাহরণ বা অসংখ্য কথা বলা যেতে পারে, কিন্তু এটা আমি জাস্ট গাইড দিচ্ছি শুধু এইটুকুই দেওয়ার জন্যে, বোঝার জন্যে যে মেডিসিন যেটা একটা ভাস্ট সাবজেক্ট। প্রথমে হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, দ্বিতীয়ত হচ্ছে যে আমাকে চিন্তা করতে হবে যে আমি রিটার্ন দেবো এবং ক্লিনিক্যাল পরীক্ষা দেবো, ভাইবা দেবো। তাহলে ওইখানে আমার কী কী লং কেস সাধারণত থাকে, কী কী শর্ট কেসগুলো সাধারণত থাকে, ইনস্ট্রুমেন্ট কী কী থাকে ভাইবার টেবিলে, এবং সেই কী কী ইসিজি বা চেস্ট এক্সরে বা কী ফটোগ্রাফ থাকে, ওই রিলেটেড জিনিসগুলো যেন আমি পড়াশোনা করি। পাশাপাশি ওই যে বললাম যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হাইপারটেনশন, ডায়াবেটিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, টিউবারক্লোসিস ইজ এ কমন ইন আওয়ার কান্ট্রি, দ্যাটস ওয়াই তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। এইভাবে যদি তুমি কি নিজেকে প্রিপেয়ার্ড করো, বাকি যে সময় আছে সামনে যে পরীক্ষা আসতে আসতে, আমার মনে হয় যে ইট উইল বি দ্য হেল্পফুল ফর ইউ অ্যান্ড ইউ উইল প্রিপেয়ার ইউর সেলফ ইন দ্য বেস্ট ওয়ে। তো আমি মাঝখানে আমার প্রথম ক্লাস যখন শুরু করি, তারপরে এলো 5 to 6 মিনিটস পরেই কিন্তু হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমার ডিসকানেকশন হয়েছিল। আমি এই জন্য দুঃখিত, এবং আবার পরবর্তীতে যেহেতু এখন যতটুকু নিচ্ছি ক্লাস আজকের পর্যন্তই থাক। এবং আমি জানি না তোমাদের আসলে কোনো আর ক্লাস বা তোমাদের ইয়ে আছে কি না, শোনা যাচ্ছিল না। আমি তো এটা শুনতে তো প্রথমে তো সবাই তো বললো যে শোনা যাচ্ছিল আর কি, আমি তো এই জন্য ভাবছি যে সবাই শুনতে পাচ্ছে ক্লাস। তো যাই হোক, সরি। তো আমি আজকে এখানেই এটি টানতেছি আজকে ক্লাসের, এবং কারো যদি কোনো জানার থাকে কিছু, আমি অবশ্যই নেক্সট ইয়াতে বা আমি যারা হয়তো আমাকে মেসেজ করছে আমি সেখানে অ্যান্সারটা দিয়ে দিতে পারবো। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আর পরবর্তীতে আবারও হয়তো কোনো এক সময় দেখা হতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।